আসসালামু আলাইকুম। আমরা এসএসসি ও এইচএসসি পদার্থ বোর্ড বইয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা সহ উদ্দীপক সমাধানের কৌশল নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা দেখব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বল অধ্যায়টি বিস্তারিত। শুরুতেই আমরা দেখব বল কাকে বলে। যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে, বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বল বলে। এখন বল কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে এবং বল কোনো বস্তুর উপর ক্রিয়া করে, মনে করি এই একটি বস্তু, এই বস্তুর উপর এই বল ক্রিয়া করে বস্তুটির যদি কিছু সরণ ঘটে তাহলে বস্তুটির ক্ষেত্রে একটা ত্বরণ সৃষ্টি হতে পারে। কারণ বল কোনো বস্তুর ত্বরণ সৃষ্টি করতে পারে, বল কোনো বস্তুর মন্দন সৃষ্টি করতে পারে। অর্থাৎ ত্বরণ সৃষ্টি করতে পারে, বল কোনো বস্তুর উপর মন্দন সৃষ্টি করতে পারে। বিপরীত দিকে যদি বল প্রযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের মন্দন হবে। এখন কোনো বস্তুর উপর প্রযুক্ত বল যদি বস্তুটিকে স্মরণ ঘটাতে না পারে কিন্তু চেষ্টা করেছিল যে বস্তুটিকে স্মরণ ঘটানোর জন্য, এই জন্য সংজ্ঞাতে বলা হচ্ছে যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে। আমরা যদি মনে করি এটি একটি বাড়ির দেয়াল, এই দেয়ালের মধ্যে যদি আমরা যতই হাত দিয়ে বল প্রযুক্ত করি না কেন এই দেয়ালে কোনো সরণ ঘটবে না, কারণ এটি অনেক মজবুত এবং শক্তিশালী। এই জন্য এক্ষেত্রে যে আমরা বল প্রযুক্ত করলাম যে এই স্থির বস্তুকে এই বলটি গতিশীল করতে চায় অথবা গতিশীল করার চেষ্টা করেছিল, এই জন্য এটি হচ্ছে মূলত বল। এছাড়া কোন একটি গতিশীল বস্তু, মনে করি যে একটি ফুটবল, এই একটি ফুটবল যদি এদিকে আসে এবং ফুটবলকে যদি একজন খেলোয়াড় যদি তার পা দিয়ে আঘাত করে এই ফুটবলটিকে যদি স্থির করে ফেলে, তখন কিন্তু আমাদের এই ফুটবলটি স্থির হয়ে গেছে। অথবা এটি যদি একটি ভারী বস্তু হয় তাহলে সেটিকে স্থির করার চেষ্টা করবে। তাহলে বল হচ্ছে এই মূলত এমন একটি জিনিস যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে, বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে, এটি হচ্ছে বল। এছাড়া আমরা জানি যে বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে সে স্থির বস্তুকে গতিশীল করতে পারে। বল প্রয়োগের ফলে গতিশীল বস্তুর বেগ হ্রাস পায়। বল প্রযুক্ত করার ফলে বস্তুর বেগের দিকের পরিবর্তন ঘটে এবং বল প্রযুক্ত করার ফলে বস্তুর আকারের উপর বলের জন্য বস্তুটির আকারের পরিবর্তন ঘটে থাকে। বলের একক হচ্ছে নিউটন এবং বলের মাত্রা ml 3/2। 1 নিউটন সমান 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরা হয়। বলের প্রকৃতি অনুসারে বল দুই প্রকার, স্পর্শ বল ও অস্পর্শ বল। স্পর্শ বলের সংজ্ঞাটি যদি আমরা দেখি, যে বল সৃষ্টির জন্য দুইটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাকে স্পর্শ বল বলে। যেমন স্পর্শ বলের উদাহরণ হিসেবে বলা যায় ঘর্ষণ বল, টান বল ও সংঘর্ষের সময় সৃষ্ট বল। যদি আমরা এই বস্তুটিকে হাত দিয়ে ধরে এক বলে আমরা টান দেই, তাহলে এক্ষেত্রে বস্তুটির সাথে আমাদের হাতের টান অর্থাৎ স্পর্শ বল কাজ করছে। এই জন্য এটি হচ্ছে আমাদের টান বল বা স্পর্শ বলের একটি উদাহরণ। অস্পর্শ বলের সংজ্ঞাটি যদি দেখি, দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে। অস্পর্শ বলের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মহাকর্ষ বল এবং তড়িৎ বল, দুটি চুম্বকের মেরুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এটি হচ্ছে অস্পর্শ বলের উদাহরণ। অভিকর্ষ বলের কারণে কেজি ভরের একটি বস্তু অভিকর্ষ বলের কারণে যদি নিচের দিকে পড়তে থাকে, তাহলে তার কেজি ভরের বস্তু যদি অভিকর্ষ বলের কারণে নিচের দিকে পড়তে থাকে, তাহলে আমরা বলবো যে এই বস্তুটির ওজন হচ্ছে mg। অর্থাৎ অভিকর্ষ বলের কারণে কোনো বস্তু নিচের দিকে যখন পড়তে থাকে তখন যে বল কাজ করে সেটি মূলত হচ্ছে অস্পর্শ বল। কারণ অভিকর্ষ বল পৃথিবীর কোনো বস্তুকে স্পর্শ ছাড়াই তার কেন্দ্রের দিকে টানে, এজন্য মহাকর্ষ বল বা অভিকর্ষ বল এগুলো হচ্ছে অস্পর্শ বল। সাম্য ও অসাম্য বলের উপর ভিত্তি করে বল আবার দুই প্রকার, একটি হচ্ছে সাম্য বল এবং অন্যটি হচ্ছে অসাম্য বল।
সাম্যবলের সংজ্ঞাটি যদি দেখি, কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয়, অর্থাৎ বস্তুর কোনো ত্বরণ সৃষ্টি না হয়, তখন বলগুলো যে সাম্য সৃষ্টি করে তখন তাদেরকে সাম্যবল বলে। একটি বস্তুকে যদি আমরা সুতার সাহায্যে যদি ঝুলিয়ে দেই, তাহলে এই বস্তুর ওজন হচ্ছে আমাদের mg এবং সুতার টান হচ্ছে t। এক্ষেত্রে ওজন হচ্ছে নিচের দিকে এবং সুতার টান হচ্ছে উপরের দিকে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে বস্তুটি যেহেতু স্থির রয়েছে, সুতরাং ওজন এবং সুতার টান সমান, তাহলে এই বস্তুটি একটি সাম্যাবস্থার সৃষ্টি করেছে। সাম্যাবস্থায় সৃষ্টি করলে এই বস্তুটি যেহেতু স্থির থাকবে, তাহলে তার কোনো বেগ অথবা ত্বরণ থাকবে না। আমরা সাম্যবলের উদাহরণ হিসেবে আরেকটি জিনিস দেখতে পারি। মনে করি যে একটি বস্তু একটি তলের উপর অবস্থিত, সুতরাং বস্তুর ওজন হচ্ছে এক্ষেত্রে mg এবং এই তলটি বস্তুর উপর একটি প্রতিক্রিয়া দিবে, সেই প্রতিক্রিয়াটি হচ্ছে আমাদের উপরের দিকে, সেটি দিলাম আমরা r। সেক্ষেত্রে আমরা বলতে পারি তার প্রতিক্রিয়া এবং তার ওজন এই দুটি হচ্ছে বিপরীতমুখী। এজন্য যেহেতু প্রতিক্রিয়া এবং ওজন যেহেতু সমান, তাহলে বস্তুটি ঊর্ধ্বমুখী অথবা নিম্নমুখী কোনো প্রকার বেগ বা ত্বরণ থাকবে না। সুতরাং এটি হচ্ছে একটি সাম্যবলের উদাহরণ। অসাম্য বলের সংজ্ঞাটি যদি দেখি, কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য না হয়, অর্থাৎ বস্তুর ত্বরণ সৃষ্টি হয়, তখন যে অসাম্য অবস্থার সৃষ্টি হয়, তখন তাদেরকে অসাম্য বল বলে। অসাম্য বলের উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, একটি সরল দোলককে সুতার সাহায্যে যদি আমরা ঝুলিয়ে দেই, তাহলে এই সরল দোলকটিকে আমরা বলতে পারবো যে এক্ষেত্রে সুতার টান টি এবং ওজন হচ্ছে ডব্লিউ সমান mg, এই দুটি হচ্ছে সমান। এক্ষেত্রে সমান হবে কারণ এটি স্থির রয়েছে। কিন্তু এই ববটিকে যদি আমরা থিটা কোণ করে এদিকে যদি নিয়ে আসি, তখন এদিকে থিটা কোণ করে এদিকে ববটিকে নিয়ে আসার জন্য আমাদের ববটি একবার এইদিকে এবং অন্য একবার এইদিকে গতিপ্রাপ্ত হবে। অর্থাৎ আমি যদি চিত্রটিকে পূর্ণ করি, তাহলে চিত্রটি এরকম হবে। এই ববটি বারবার এদিক সেদিক চলাফেরা করতে থাকবে। এর কারণ হচ্ছে এই মুহূর্তে এটির ওজন এবং এই সুতার টান সমান আছে, কিন্তু যখন ববটিকে আমরা এখানে নিয়ে আসব, তখন তার ওজন নিচের দিকে কাজ করবে, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে আমাদের mg এবং এই ওজনটি দুটি ভাগে বিভক্ত হয়ে পড়বে। একটি হচ্ছে অনুভূমিক বরাবর, আরেকটি হচ্ছে উলম্ব বরাবর, এদিক বরাবর। তাহলে এদিক বরাবর যে ওজনটি কাজ করবে সেটি হচ্ছে আমাদের, এটা যদি থিটা হয় তাহলে এটি হচ্ছে আমাদের থিটা, কারণ দুটি সমান্তরাল, এই বাহুটা এবং এই বাহুটা দুটি সমান্তরাল, এই বাহু এবং এই বাহু সমান্তরাল এবং এই বাহুটা হচ্ছে তার ছেদক। তাহলে এই কোণটি এবং এই কোণটি অনুরূপ কোণ, তাহলে এটি হচ্ছে আমাদের এই থিটা। এই জন্য এটা হচ্ছে আমাদের mg cos থিটা। অর্থাৎ এই ওজনের একটি অনুভূমিক উপাংশ হচ্ছে mg cos থিটা এবং এই ওজনের উলম্ব উপাংশ হচ্ছে এদিক বরাবর আমরা লিখবো mg sin থিটা। এই mg sin থিটা বলের জন্যই, অর্থাৎ একে বলবো আমরা প্রত্যয়নী বল। যে বলের কারণে একটি সরল দোলকের এই বলটি গতিপ্রাপ্ত হয় তাকে আমরা বলি প্রত্যয়নী বল। তাহলে mg sin থিটা বলটি হচ্ছে এইদিকে হওয়ার জন্য বলটি এদিক ঘোরাঘুরি করবে। সুতরাং এটি একটি অসাম্য বলের প্রকৃষ্ট উদাহরণ হতে পারে। এছাড়া আমরা অনেক সময় দেখি যে যদি বলি যে একটি বস্তু, এদিকে বল হচ্ছে আমাদের 2 নিউটন এবং এদিকে বল হচ্ছে আমাদের 1 নিউটন, তাহলে এদিক বল হচ্ছে 2 নিউটন, এদিক টান হচ্ছে 1 নিউটন। তাহলে বস্তুটি কিন্তু 2 নিউটন থেকে 1 নিউটন বাদ দেওয়ার পরে 1 নিউটন থাকবে এবং 1 নিউটন বলে এদিক সে গতিশীল হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদিক বল হচ্ছে 2 নিউটন এবং এদিকে বল হচ্ছে 1 নিউটন এবং আমরা বলতে পারি লব্ধি বল যদি হিসাব করি, তাহলে লব্ধি বল হচ্ছে আমাদের 1 নিউটন, কারণ 2 নিউটন থেকে 1 নিউটন যদি বাদ যায় তাহলে হচ্ছে আমাদের 1 নিউটন। এই 1 নিউটন বলের কারণেই বস্তুটি এই ত্বরণে সামনের দিকে গতিপ্রাপ্ত হবে, কারণ এটি যেহেতু বলটি ঊর্ধ্বমুখী, এজন্য সামনের দিকে গতিপ্রাপ্ত হবে। সুতরাং এই দুইটি বল একে অপরকে এই নিষ্ক্রিয় করতে পারে নাই, সুতরাং এটি হচ্ছে আমাদের অসাম্য বল। এখন আমরা দেখব জড়তা কাকে বলে। বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে জড়তা বলে। জড়তা দুই প্রকার, স্থিতি জড়তা ও গতি জড়তা। আমাদের মনে রাখতে হবে স্থিতি জড়তা মাপা যায় না, কিন্তু গতি জড়তা মাপা যায়। কোনো বস্তুর ভর যত বেশি হবে তার জড়তাও তত বেশি।
একটি সাইকেল অপেক্ষা একটি মোটর সাইকেল অথবা রিক্সা এর ভর বেশি, এজন্য তার জড়তাও তত বেশি। ভর যত বেশি যেহেতু জড়তাও তত বেশি, সুতরাং ভর হচ্ছে জড়তার পরিমাপ। তার মানে আমরা ভর যদি বেশি হয় তাহলে বলতে পারবো যে তার জড়তাও বেশি, অর্থাৎ তাকে গতিশীল করা অথবা তাকে থামানো তত বেশি কষ্টকর। চিত্রে একটি বই ও একটি মার্বেল দেখানো হয়েছে। বইটিকে যদি আমরা হাত দিয়ে একটি টোকা দেই তাহলে বইয়ের কোনো সরণ হবে না, এবং মার্বেলটিকে যদি আমরা হাত দিয়ে টোকা দিই তাহলে মার্বেলটি কিন্তু গতিপ্রাপ্ত হবে। এর কারণ হচ্ছে মার্বেলের ভর খুবই কম এবং বইয়ের ভর অনেক বেশি। তাহলে বইয়ের ভর যেহেতু বেশি এজন্য তার জড়তাও বেশি, এজন্য তাকে গতিশীল করতে আমাদের বেশি বলের প্রয়োজন হবে। এবং মার্বেলের ভর যেহেতু কম এজন্য এটির উপর বল প্রয়োগ করা মাত্রই সেটি গতিপ্রাপ্ত হবে। সুতরাং ভর যত বেশি হবে তাকে গতিশীল করা তত বেশি কঠিন। জড়তার উদাহরণ হিসেবে বলা যায় একটি থেমে থাকা বাস। একটি বাস যখন স্থির অবস্থা থেকে চলতে শুরু করে তখন বাসের যাত্রীগুলো পিছন দিকে হেলে পড়ে, কারণ বাসটি যখন হঠাৎ করে চলা শুরু করে তখন বাসের যাত্রীগুলো স্থির ছিল, তারা স্থিরই থাকতে চায় তার জড়তার জন্য, এজন্য সে পিছন দিকে হেলে পড়ে। আবার বাসটি যখন গতিশীল থাকে তখন যাত্রীগুলো গতিশীল থাকে, যখন হঠাৎ করে বাসটি ব্রেক করে তখন যাত্রীগুলো সামনের দিকে হেলে পড়ে, কারণ যাত্রীগুলো গতিশীল ছিল চলমান অবস্থায়, কিন্তু সে স্থির থাকতে চায় না, সে গতিশীল ছিল, গতিশীল থাকতে চায়, এই জন্য গতিশীল থাকতে চাওয়ার জন্য সে সামনের দিকে ঝুঁকে পড়ে। এটি হচ্ছে মূলত জড়তার উদাহরণ। এছাড়া জড়তার অনেক অনেক উদাহরণ আছে, সেগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে জানতে পারবো। জড়তার অন্য আরেকটি উদাহরণ যদি আমরা খেয়াল করি, একটি গ্লাস এক্ষেত্রে রাখা হয়েছে এবং গ্লাসের উপরে একটি হার্ডবোর্ড অথবা একটি পেপার রাখা হয়েছে, শক্ত একটি পেপার। এই শক্ত পেপার উপরে একটি বস্তু রাখা হয়েছে। এই বস্তুটি একটি ভর আছে। হঠাৎ করে যদি আমরা এই হার্ডবোর্ডটি অথবা এই শক্ত পেপারটিকে যদি আমরা হাত দিয়ে টান দিই, অর্থাৎ এদিকে যদি হঠাৎ করে আমরা যদি নিয়ে যাই, তাহলে দেখা যাবে এটি যেহেতু ভর বেশি এজন্য তার ভরের জন্য স্থিতি জড়তার কারণে সে স্থির থাকতে চাবে, এজন্য সে এই গ্লাসের মধ্যে পড়ে যাবে, এবং এটি হচ্ছে জড়তার অন্য আরেকটি উদাহরণ। আমাদের আরেকটি বিষয় খুব ভালো করে জানতে হবে, জড়তা এর একক হচ্ছে কেজি। কারণ ভর হচ্ছে জড়তার পরিমাপ, ভর যত বেশি জড়তাও তত বেশি, এজন্য জড়তার একক হচ্ছে কেজি। এখন আমরা দেখব বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্র। এই প্রথম সূত্রকে জড়তার সূত্র বলা হয়, কারণ প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায়। নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্রটি হলো, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। আমাদের আরেকটি বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে, নিউটনের প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায়। কারণ নিউটনের প্রথম সূত্র থেকেই বলাই হচ্ছে এরকম যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না হলে স্থির বস্তু স্থির থাকবে, তার মানে এটি হচ্ছে স্থির থাকার প্রবণতা, এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে, তার মানে গতিশীল বস্তু গতিশীলই থাকবে, তার মানে এটি হচ্ছে গতি জড়তা। তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জড়তার ধারণা পাই, এবং নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বল পরিমাপ করতে পারি, অর্থাৎ বল পরিমাপের সূত্র হচ্ছে দ্বিতীয় সূত্র। এবং বলের ধারণা কোথা থেকে পাওয়া যায়? বলের ধারণা কিন্তু আমাদের নিউটনের গতির প্রথম সূত্র থেকে পাওয়া যায়, কারণ বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, এক্ষেত্রে বলের কথাটা বলা হচ্ছে। সুতরাং বলের ধারণা বলের ধারণা এবং জড়তার ধারণা পাওয়া যায় নিউটনের গতির প্রথম সূত্র থেকে। এখন আমরা দেখব ভরবেগ কাকে বলে। আমরা জানি কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগকে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়, পি সমান এমবি। ভরবেগ আমরা লিখতে পারবো যে ভরবেগ পি সমান হচ্ছে এমবি। ভরবেগ পি সমান হচ্ছে এমবি। কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে, ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ভর একক হচ্ছে কেজি এবং বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এবং ভরের মাত্রা হচ্ছে এম, এবং বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, অর্থাৎ এম এল টি ইনভার্স 1 হচ্ছে ভরবেগের মাত্রা। এটি আমাদের মনে রাখতে হবে। এখন আমরা দেখব বলের ঘাত কাকে বলে। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। আমরা যদি একটু খেয়াল করি, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল
মনে করি যে এই বস্তুর প্রযুক্ত বল হচ্ছে এফ এবং বলের ক্রিয়াকাল হচ্ছে টি। তাহলে টি সময় ধরে যদি এফ বল ক্রিয়া করে তাহলে আমরা বলবো কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। সুতরাং আমরা এটাকে লিখতে পারবো বলের ঘাত। বলের ঘাত সমান এফটি। সংজ্ঞা থেকে পাই কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। আর এককটি যদি আমরা হিসাব করি বলের ঘাতের একক, তাহলে আমরা দেখব বলের একক হচ্ছে নিউটন, সময়ের একক হচ্ছে সেকেন্ড, বলের ঘাতের একক হচ্ছে এনএস। অথবা এটিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারবো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু এস। তার মানে এটাকে আর একটু সরল করলে হবে কেজি মিটার পার সেকেন্ড। সুতরাং দেখা যাচ্ছে যে বলের ঘাতের একক এবং ভরবেগের একক সেম। ভরবেগের একক ছিল আমাদের কেজি মিটার পার সেকেন্ড এবং বলের ঘাতের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। সুতরাং বলের ঘাত এবং ভরবেগের একক একই, এটি আমাদের মনে রাখতে হবে। এখন আমরা দেখব বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। আমরা একটি সূত্র জানি, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে জানি এফ সমান এম এ, এটা আমরা জানি। এক্ষেত্রে আমরা যদি এম এটাকে আমরা লিখতে পারি বি মাইনাস ইউ বাই টি, এক্ষেত্রে ছিল এফ, বা এফ সমান এটাকে লিখতে পারি আমরা এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি। এটাকে যদি আমরা আর গুণন দিই তাহলে লিখতে পারবো এম বি মাইনাস এম ইউ সমান এফ টি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এম বি হচ্ছে শেষ ভরবেগ এবং এম ইউ হচ্ছে আদি ভরবেগ এবং এফ টি হচ্ছে বলের ঘাত। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারবো এফ টি সমান এম বি মাইনাস এম ইউ। এফ টি হচ্ছে বল ইন্টু সময় এবং এটি হচ্ছে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ তাহলে এটিকে আমরা লিখতে পারবো বল ইন্টু সময়, এটিকে আমরা লিখবো বলের ঘাত এবং শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, এটি লিখতে পারবো ভরবেগের পরিবর্তন। সুতরাং দেখা যাচ্ছে যে বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তন এর সমান। এই প্রশ্নটি অনেক সময় আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এসে থাকে। যেহেতু সূত্র মতে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, এই জন্য ভরবেগের একক আর বলের ঘাতের একক সেম। এখন আমরা দেখব নিউটনের গতির দ্বিতীয় সূত্র। তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তার মানে খুব সহজেই বোঝা যাচ্ছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ বল যত বাড়বে বস্তুর ভরবেগের পরিবর্তন তত বাড়বে এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। আমরা উদাহরণ হিসেবে দেখতে পাই নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি প্রমাণের আগে আমাদের একটি চিত্র দেখতে হবে। এই চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে এম ভরে একটি বস্তু, এই বস্তুর আদিবেগ হচ্ছে ইউ এবং এই বস্তুর উপর এফ বল প্রযুক্ত করার ফলে বস্তুটির বেগ হয়েছে ভি এবং বল প্রযুক্ত হওয়ার সময় ছিল টি, অর্থাৎ টি সময় ধরে বলটি প্রযুক্ত হয়েছিল, শেষ বেগ হয়েছে বি। তার মানে বস্তুটির গতিপ্রাপ্ত হয়েছে। এক্ষেত্রে আমরা বলতে পারি বস্তুটির আদি ভরবেগ এমইউ এবং বস্তুটির শেষ ভরবেগ এমবি। তাহলে আমরা লিখতে পারি বস্তুটির ভরবেগের পরিবর্তন শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, তাহলে হচ্ছে আমাদের এমবি মাইনাস এমইউ। এখন যদি আমি বলি যে ভরবেগের পরিবর্তনের হার, তার মানে সময় দিয়ে ভাগ দিতে হবে। ভরবেগের পরিবর্তনের হার যখন বলা হবে তখন এই ভরবেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করতে হবে।
তার মানে আমরা লিখতে পারবো ভরবেগের পরিবর্তন হচ্ছে mv মাইনাস mu। সেক্ষেত্রে সময় দ্বারা ভাগ করলে হবে ভরবেগের পরিবর্তনের হার। এখন দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ আমরা লিখতে পারবো নিউটনের গতির দ্বিতীয় সূত্র মতে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, অর্থাৎ প্রযুক্ত বল ছিল আমাদের F, বস্তুর ভরবেগের পরিবর্তন হারের সমানুপাতিক mv মাইনাস mu ডিভাইড বাই t এর সমানুপাতিক। অথবা আমরা একে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারবো F সমানুপাতিক mv মাইনাস u ডিভাইড বাই t, এবং এটাকে আমরা লিখতে পারবো এই সমানুপাতিক চিহ্নটি যদি উঠিয়ে দেই তাহলে একটি সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। এটি আমরা কে নিলাম, কে এম বি মাইনাস ইউ বাই টি, বা এফ সমান কে এম এ, যেহেতু ত্বরণ এ সমান আমরা জানি বি মাইনাস ইউ বাই টি। এখানে কে হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। একক বলের সংজ্ঞার মাধ্যমে এই কে এর মান এক পাওয়া যায়। তাহলে আমরা লিখব সুতরাং এফ সমান এম এ। এক্ষেত্রে আমরা লিখে দিব একক বলের সংজ্ঞার মাধ্যমে। একক বলের সংখ্যাটি যদি দেখি, একক বলের সংখ্যাটি হচ্ছে 1 কেজি ভরের কোনো বস্তুর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টিকারী বলকে 1 নিউটন বল বলে। 1 নিউটন বলের সংজ্ঞা থেকে আমরা জানি 1 নিউটন বলের সংজ্ঞা থেকে আমরা জানি বল হচ্ছে আমাদের 1 নিউটন এবং ভর হচ্ছে আমাদের 1 কেজি এবং ত্বরণ হচ্ছে 1। অর্থাৎ 1 কেজি ভরের বস্তুর উপর 1 কেজি ভরের বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের দরকার তাকে বলে 1 নিউটন। এই 1 নিউটন যদি এই ক্ষেত্রে আমরা যদি 1 বসাই, অর্থাৎ 1 এবং m এর মান যদি 1 বসাই এবং ত্বরণের মান যদি 1 বসাই তাহলে এক্ষেত্রে k এর মান হবে আমাদের 1। এই একক বলের সংজ্ঞার মাধ্যমে আমরা k সমান 1 পেয়েছি, কারণ আমাদের সূত্রটি ছিল F সমান k m a, অর্থাৎ m a ইনটু k। F সমান k m a, এই যে আমাদের এক্ষেত্রে ছিল F সমান k m a। এক্ষেত্রে m এর মান 1, a এর মান 1 এবং f এর মান যদি 1 হয় তাহলে k এর মান আমরা 1 পাবো। বলের এককটি যদি দেখি, বল F সমান আমরা জানি ma, অর্থাৎ ভর গুণন ত্বরণ। ভরের একক ছিল কেজি এবং ত্বরণ একক ছিল মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বলের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, অথবা একে বলা হয় নিউটন। এবং বলের মাত্রাটি যদি দেখি তাহলে আমরা দেখব যে ভরের মাত্রা ছিল m এবং ত্বরণের মাত্রা ছিল L10/2। এক্ষেত্রে বলের মাত্রা হলো m L10/2। এটি হচ্ছে বলের মাত্রা। আমাদের একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, বলের ধারণা পাওয়া যায় নিউটনের গতির প্রথম সূত্র থেকে এবং জড়তার ধারণা পাওয়া যায় নিউটনের গতির প্রথম সূত্র থেকে, কিন্তু বলের পরিমাপ করা হয় দ্বিতীয় সূত্র থেকে, অর্থাৎ দ্বিতীয় সূত্র F সমান ma। এই সূত্র থেকে আমাদের বলের পরিমাপ করা হয়। আর বলের পরিমাপ করা হয় দ্বিতীয় সূত্র থেকে, কিন্তু বলের ধারণা পাওয়া যায় প্রথম সূত্র থেকে এবং জড়তার ধারণা পাওয়া যায় প্রথম সূত্র থেকে। শুধুমাত্র বলের পরিমাপ করা হয় দ্বিতীয় সূত্র থেকে, এই বিষয়টি আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এখন আমরা দেখব নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন কিভাবে করা যায় সে বিষয়টি দেখব। এটি অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এসে থাকে। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে পাই F সমান ma, বা F সমান m v মাইনাস u বাই t। কারণ আমরা জানি যে ত্বরণ এ সমান এটা আমরা জানি যে ত্বরণ এ সমান v মাইনাস u বাই t। এক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি mv মাইনাস mu ডিভাইড বাই t।
বা mb মাইনাস mu সমান ft বা mb মাইনাস u সমান ft। এখন নিউটনের গতির প্রথম সূত্র মতে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত না হলে, তাহলে যদি কোনো বস্তুর উপর বল প্রযুক্ত না হয় তাহলে f এর মান 0। বল প্রযুক্ত না হলে f সমান 0 হবে। সুতরাং mb মাইনাস u সমান 0 ইন্টু t বা f mb মাইনাস u সমান 0। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিউটনের গতির প্রথম সূত্র থেকে জানি যে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে। তার মানে বল যদি প্রযুক্ত না হয় নিউটনের প্রথম সূত্র মতে, তাহলে এক্ষেত্রে আমাদের বলের মানটি হবে 0। বলের মানটি যদি 0 হয় তাহলে সমীকরণটি দ্বারা এরকম। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে m 0 অথবা b মাইনাস u 0, কিন্তু আমরা জানি কোনো বস্তুর ভর 0 হতে পারে না, এটা 0 হবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কিন্তু m নট ইকুয়াল টু 0 অথবা b মাইনাস u সমান 0। তাহলে এটি তো 0 হবে না, তাহলে এটি 0। এখান থেকে আমরা লিখতে পারি যে b সমান u। অর্থাৎ একটি বস্তু আদিবেগ যদি 0 থাকে, u এর মান যদি 0 হয়, শেষ বেগও 0। এবং এই বস্তুটি আদিবেগ যদি 10 থাকে তাহলে শেষ বেগ হবে 10। তার মানে বস্তুটির আদিবেগ এবং শেষ বেগ একই। বস্তুর আদিবেগ এবং শেষ বেগ যদি একই থাকে, বস্তুটি স্থির থাকলে স্থিরই থাকবে এবং গতিশীল থাকলে সে গতিশীলই থাকবে, ওই একই বেগে গতিশীল থাকবে। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র পাওয়া সম্ভব। আমি আবার বলছি, এক্ষেত্রে ইউ হচ্ছে আদিবেগ এবং শেষ বেগ সমান। আদিবেগ যদি 0 হয়, অর্থাৎ বস্তুটি যদি স্থির থাকে, তার মানে আদিবেগ 0, তাহলে শেষ বেগের মান 0। কারণ আমরা যদি দেখি যে আদিবেগ যদি 0 হয়, এক্ষেত্রে এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে দেখা যাবে যে b সমানও 0 হয়ে যাচ্ছে। কারণ আদিবেগ 0 হলে এই আমাদের b সমান 0। তার মানে বস্তুটি স্থির থাকলে স্থিরই থাকবে। আবার আদিবেগ যদি 0 না হয়, যদি আদিবেগ যদি আমাদের 2 থাকে, আদিবেগ যদি 2 মিটার পার সেকেন্ড থাকে, তাহলে আমাদের দেখা যাবে যে এক্ষেত্রে b এর মান হবে আমাদের 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বস্তুটির শেষ আদিবেগ এবং শেষ বেগ একই। অর্থাৎ বস্তুটি যদি সমবেগে চলতে থাকে তাহলে সে সমবেগেই চলবে। তাহলে আমরা দেখলাম যে b সমান u, অর্থাৎ এই এতটুকুই হচ্ছে আমাদের নিউটনের গতির প্রথম সূত্র। তার মানে বস্তুটি স্থির থাকলে স্থির থাকবে, গতিশীল থাকলে সমবেগে গতিশীল থাকবে। এই পর্যন্তই মূলত হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্রের প্রতিপাদনের আলোচনা। এখন আমরা দেখব নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রটি হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আমরা যদি একটু উদাহরণ হিসেবে দেখি, একটি বইকে যদি একটি টেবিলের উপর রেখে দেই, তাহলে দেখা যাচ্ছে যে বইয়ের ওজনটি হচ্ছে নিচের দিকে ডব্লিউ, এবং এই টেবিলও তাকে উপর দিকে একটি বল প্রয়োগ করবে এবং সেটি হচ্ছে এই প্রতিক্রিয়া। অর্থাৎ এক্ষেত্রে ওজন হচ্ছে তার ক্রিয়া, আমরা এটাকে ক্রিয়া হিসেবে বলতে পারি। এবং এই টেবিলটি উপর দিকে একটি বল দিবে এবং সেটি হচ্ছে প্রতিক্রিয়া, একে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে টেবিলের উপর একটি বইটি স্থির, অর্থাৎ উপর দিকেও যাচ্ছে না, নিচের দিকেও যাচ্ছে না, সেক্ষেত্রে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটি সমান। তাহলে এটি হচ্ছে আমাদের মূলত নিউটনের তৃতীয় সূত্র। কিন্তু দেখা যাচ্ছে ক্রিয়া হচ্ছে নিচের দিকে এবং প্রতিক্রিয়া হচ্ছে উপর দিকে, এই জন্য আমরা একটা মাইনাস ব্যবহার করতে পারি। ক্রিয়া এবং প্রতিক্রিয়া হচ্ছে পরস্পর বিপরীতমুখী এবং প্রত্যেকেই সমান। এছাড়া আমরা বলতে পারি একটি সুতা, এই সুতার সাথে এই একটি বস্তুকে আমরা যদি ঝুলিয়ে দিই, তাহলে বস্তুটির ওজন হচ্ছে আমাদের mg, অর্থাৎ ডব্লিউ, ওজন হচ্ছে ডব্লিউ এবং সুতা টান হচ্ছে টি। এক্ষেত্রে এই ডব্লিউ হচ্ছে যদি আমাদের ক্রিয়া হয়, তাহলে সুতা টান হচ্ছে প্রতিক্রিয়া। এক্ষেত্রে ক্রিয়া এবং প্রতিক্রিয়া হচ্ছে আমাদের দুটি সমান কিন্তু বিপরীতমুখী, দুইটা দুই দিকে। আমাদের আরেকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া অবশ্যই একটি বস্তুর উপর ক্রিয়া করে না, অবশ্যই ভিন্ন ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। আমরা যদি দেখি m1 বড় বস্তু আর এটি হচ্ছে m2 বড় বস্তু, m1 বড় বস্তুটি m2 বড় বস্তুকে ধাক্কা দিল, তাহলে আগে m1 বড় বস্তুটি m2 বড় বস্তুকে ধাক্কা দিল, তাহলে এটি হচ্ছে আমাদের ক্রিয়া। এবং সাথে সাথে এই m2 বড় বস্তুটিও এ বস্তুকে ধাক্কা দিবে
এবং এটি হচ্ছে বিপরীত দিকে এবং এটি হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে দেখা যাচ্ছে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া অবশ্যই আলাদা আলাদা বস্তুর উপর ক্রিয়া করে, কখনো ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুর উপর ক্রিয়া করে না, এটি আমাদের মনে রাখতে হবে। এরপর আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, প্রকৃতিতে বলগুলো জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, অর্থাৎ শুধু ক্রিয়া পাওয়া যাবে না অথবা শুধু প্রতিক্রিয়াও পাওয়া যাবে না। এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া সবসময় জোড়া জোড়ায় থাকবে। যতক্ষণ পর্যন্ত ক্রিয়া থাকবে ততক্ষণ পর্যন্তই প্রতিক্রিয়া থাকবে। ক্রিয়া এবং প্রতিক্রিয়ার সবসময় সমান সময় ধরেই বজায় থাকবে এবং ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুর উপর কাজ করে না, সবসময় ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর মধ্যে কাজ করে। এখন আমরা যদি দেখি ক্রিয়া ক্রিয়া হচ্ছে এদিকে এবং প্রতিক্রিয়া হচ্ছে এদিকে, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। কারণ ক্রিয়া হচ্ছে এদিকে এবং প্রতিক্রিয়া হচ্ছে এদিকে। ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ হচ্ছে এক সরল কোণ বা 180 ডিগ্রি। এবং আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, যেহেতু ক্রিয়া ও প্রতিক্রিয়া এই দুটি সমান, সেহেতু আমরা এই তৃতীয় সূত্র মতে আমরা লিখতে পারি F1 সমান -F2। অর্থাৎ F1 যদি আমাদের ক্রিয়া হয়ে থাকে এবং F2 যদি আমাদের প্রতিক্রিয়া হয়ে থাকে, তাহলে F1 সমান F2 মাইনাস F2। সেক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি F1 প্লাস F2 ইকুয়াল টু 0। অর্থাৎ দুটি ক্রিয়া এবং প্রতিক্রিয়ার লব্ধি হচ্ছে 0, অর্থাৎ ক্রিয়া ও প্রতিক্রিয়ার লব্ধি 0 হবে। নিউটনের গতির তৃতীয় সূত্রের কিছু উদাহরণ যদি আমরা দেখি, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে নিউটনের গতির তৃতীয় সূত্রটি কতটা গুরুত্বপূর্ণ। আমরা যখন মাটিতে হাঁটি, এটি তখন নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করে আমরা হাঁটি, এবং আমরা যখন নৌকা চালাই সেক্ষেত্রেও তৃতীয় সূত্র ব্যবহার হয়েছে, এবং ঘোড়ায় যে গাড়ি টানে, ঘোড়ার গাড়ি টানাতেও তৃতীয় সূত্রের প্রয়োগ আছে, পাখি উড়াতে তৃতীয় সূত্রের প্রয়োগ আছে, এবং রকেট উড়ার ক্ষেত্রে তৃতীয় সূত্রের প্রয়োগ আছে। আমরা একটু চিত্রের মাধ্যমে একটু দেখি। আমরা যখন মাটিতে হাঁটি তখন আমরা আমাদের পা দিয়ে মাটিতে তির্যকভাবে পিছন দিকে বল প্রয়োগ করি এবং এই বলটি যদি আমাদের F হয়, তাহলে মাটিও ঠিক সোজাসুজি আমাদের ওই একই পথে একটি প্রতিক্রিয়া দিবে এবং প্রতিক্রিয়াটি হচ্ছে আমাদের R। এক্ষেত্রে আমরা বলবো যে এই R প্রতিক্রিয়ার জন্য আমরা সামনের দিকে অগ্রসর হই। এক্ষেত্রে আমরা যদি এক্ষেত্রে কোণটি যদি থিটা হয়ে থাকে, তাহলে এই প্রতিক্রিয়ার দুটি উপাংশ হবে, একটি হচ্ছে R cos থিটা মানে অনুভূমিক উপাংশ এবং অন্যটি হচ্ছে R sin থিটা। আর sin থিটা এটি হচ্ছে আমাদের উলম্ব উপাংশ। আমার অন্য আরেকটি ভিডিও আছে, সেক্ষেত্রে অনুভূমিক উপাংশ আর cos থিটা কিভাবে এসেছে এবং উলম্ব উপাংশ আর sin থিটা কিভাবে এসেছে সেই ভিডিওতে খুব ভালো করে বোঝানো হয়েছে। তো যাই হোক, এক্ষেত্রে এটি হচ্ছে আমাদের আর cos থিটা এবং এটি হচ্ছে আর sin থিটা। আমরা যখন সামনের দিকে অগ্রসর হই, এই আর sin থিটা আমাদের শরীরের ওজন বহন করে, অর্থাৎ এই আর sin থিটা আমাদের শরীরের ওজন বহন করে। আমাদের ওজন যদি mg হয়, এই ওজনের কিছুটা উপাংশ হচ্ছে আর sin থিটা। এই আর sin থিটা আমাদের শরীরে ওজন বহন করে এবং আর cos থিটা আমাদের সামনের দিকে এগোতে সহায়তা করে। সেক্ষেত্রে এটি ছিল আমাদের ক্রিয়া এবং এটি ছিল প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়ার দুটি উপাংশ, একটি হচ্ছে আর sin থিটা যেটা আমাদের কিছুটা ওজন বহন করে, এবং আর cos থিটা এটি হচ্ছে আমাদের সামনের দিকের অংশ বা অনুভূমিক উপাংশ, এটি আমাদের সামনের দিকে যাওয়ার জন্য সহায়তা করে। সুতরাং আমরা আর cos থিটার জন্যই আমরা সামনের দিকে এগোতে পারি। এখন আমরা যদি দেখি ঘোড়া কিভাবে গাড়ি টানে, সেক্ষেত্রে তৃতীয় সূত্রের ব্যবহার আছে। ঘোড়া তার পা দিয়ে মাটির সাথে থিটা গুণ করে যখন এই F বলে ক্রিয়া করে, তখন এই ক্রিয়ার জন্য নিউটনের তৃতীয় সূত্র মতে আমরা একটা প্রতিক্রিয়া পাই, সেটা আর হচ্ছে প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া বলটি দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে, অনুভূমিক বরাবর আর cos থিটা এবং উলম্ব বরাবর আর sin থিটা, এরকম দুটি উপাংশে বিভক্ত হয়ে পড়ে। এখন এই অনুভূমিক উপাংশের জন্যই ঘোড়াটি সামনের দিকে যেতে পারে। এখন এই অনুভূমিক উপাংশ হচ্ছে আর cos থিটা, কিন্তু এই যে লাঠি দিয়ে ঘোড়ার শরীরের সাথে এক্ষেত্রে একটা ঘোড়ার গাড়ি আটকানো থাকে। আমরা যদি ঘোড়ার গাড়িটা যদি এক্ষেত্রে দেখি যে লাঠি দ্বারা ঘোড়ার গাড়ি এক্ষেত্রে আমাদের আটকানো আছে, তাহলে এক্ষেত্রে আর cos থিটা এবং আর cos থিটা টান হচ্ছে এদিকে, এবং এক্ষেত্রে আমাদের এদিকে হচ্ছে লাঠির টান হচ্ছে টি, লাঠির টানটি হচ্ছে আমাদের টি। তাহলে আমরা বলতে পারি যে আর cos থিটা এই টান হচ্ছে এদিকে এবং এই ঘোড়ার গাড়ি সমুদ্র টান হচ্ছে টি, এবং এখানে ঘর্ষণ বল আছে, অর্থাৎ রাস্তার সাথে একটি ঘর্ষণ বল আছে, সেটি হচ্ছে F। এক্ষেত্রে মোট বল হচ্ছে টি প্লাস এফ, আমরা লিখতে পারি টি প্লাস এফ। এক্ষেত্রে আমাদের মোট বল, এই মোট বলের তুলনায় যদি আর cos থিটা এই টানটি যদি আমাদের বেশি হয়, তখনই ঘোড়া গাড়িটি সামনের দিকে অগ্রসর হবে।
অর্থাৎ আমরা তখন বলতে পারি অবশ্যই আর cos থিটা এই টানটি হবে আমাদের গ্রেটার দেন হবে আমাদের এই গাড়ির উপর এই লাঠি দ্বারা টান এবং ঘর্ষণ বল এই চাকার ঘর্ষণ বল এই দুইটার যোগফলের তুলনায় এই আর cos থিটার মান যখন বেশি হবে তখন ঘোড়ার গাড়িটি সামনের দিকে অগ্রসর হতে পারবে। আমরা যদি পাখি উড়ার ক্ষেত্রে দেখি নিউটনের তৃতীয় সূত্রের ব্যবহার, পাখি যখন উড়বে তখন তার পাখা দিয়ে সে তির্যকভাবে এদিক বরাবর সে আঘাত করবে এবং এদিক বরাবর সে বাতাসকে আঘাত করবে। তাহলে বাতাসের আঘাত হচ্ছে আমাদের এদিক বরাবর, সেটি ছিল আমাদের এটা পঠিত করলাম এবং এদিক বরাবর। এখন এটি হচ্ছে ক্রিয়া এবং এটি হচ্ছে ক্রিয়া। তাহলে বাতাস যেহেতু বাতাসের উপর পাখি এই দিক বরাবর আঘাত করছে তাহলে বাতাস একটি প্রতিক্রিয়া দিবে এবং সেটি হচ্ছে প্রতিক্রিয়া। এবং যেহেতু এই পাখা দ্বারা এই ক্রিয়া হচ্ছে এটা, তাহলে প্রতিক্রিয়া হচ্ছে তার উল্টা দিকে এইদিকে। তাহলে এই প্রতিক্রিয়া হচ্ছে এদিকে এবং প্রতিক্রিয়া হচ্ছে এদিকে। এই দুইটা প্রতিক্রিয়ার লব্ধি হচ্ছে আমাদের এই সামনাসামনি বরাবর, অর্থাৎ এটি হচ্ছে আমাদের লব্ধি বল। এই প্রতিক্রিয়ার লব্ধি হলো সামনের দিক বরাবর, এই জন্য পাখিটা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের F1 ক্রিয়া এবং এটি হচ্ছে আমাদের F2 ক্রিয়া। এক্ষেত্রে F1 যদি ক্রিয়া হয় এক্ষেত্রে আমাদের এটি প্রতিক্রিয়া যদি আমাদের R1 হয় এবং এক্ষেত্রে F2 এর প্রতিক্রিয়া যদি আমাদের R2 হয়, এক্ষেত্রে R1 এবং R2 এটি দুটির প্রতিক্রিয়ার সমষ্টি হচ্ছে আমাদের এই যে লব্ধি R। অর্থাৎ এটা ক্রিয়া, ক্রিয়ার উল্টা দিকে প্রতিক্রিয়া, এটি ক্রিয়া এবং এর উল্টা দিকে প্রতিক্রিয়া, এই দুটি প্রতিক্রিয়ার লব্ধি হচ্ছে আমাদের এই মাঝ বরাবর। অর্থাৎ পাখি এই প্রতিক্রিয়াটি ব্যবহার করে সামনের দিকে অগ্রসর হয়। এবং রকেট যখন মাটি থেকে উপর দিকে উঠে তখন সেক্ষেত্রেও নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করি, সেটি উপর দিকে উঠতে থাকে। একটা রকেট যদি আমরা চিন্তা করি, এই রকেটটি যখন মাটি থেকে উপর দিকে যখন উঠবে তখন সে এখানে যখন ফায়ার করে তখন এই প্রচন্ড চাপে গ্যাস নির্গত হয়। এই গ্যাসগুলো প্রচন্ড চাপে যেহেতু গ্যাস নির্গত হয়, এই গ্যাসগুলো এক্ষেত্রে আমাদের ক্রিয়া প্রয়োগ করে এবং নিউটনের তৃতীয় সূত্র অনুসারে এই রকেট এখান থেকে প্রতিক্রিয়া হিসেবে F2 পায়। এক্ষেত্রে সে F2 প্রতিক্রিয়ার জন্য সে সোজা উপর দিকে উঠতে থাকে। এখন আমরা দেখব ভরবেগের সংরক্ষণ সূত্র বা ভরবেগের নিত্যতা সূত্র। শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো বস্তুর মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এটি ভরবেগের সংরক্ষণ সূত্র বা ভরবেগের নিত্যতা সূত্র। আমরা যদি একটু চিত্রের দিকে খেয়াল করি, M1 ও M2 ভরের দুইটি বস্তু U1 ও U2 বেগে চলতেছে এবং চলতে চলতে যদি U1 গ্রেটার দেন হয়, মানে এর আদিবেগ যদি এর আদিবেগের থেকে বেশি হয়, তখন যেহেতু এর বেগ বেশি চলতে চলতে কোনো এক সময় M1 বড় বস্তুটিকে M2 বড় বস্তুটিকে ধাক্কা দিবে, অর্থাৎ এটি হচ্ছে সংঘর্ষের সময়। এবং ধরলাম এই ধাক্কার সময়কালটা হচ্ছে T সময় ধরে তাদের মধ্যে সংঘর্ষ চলে। T সময় পরে সংঘর্ষের পর এরা আবার একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যথাক্রমে V1 ও V2 বেগ নিয়ে, অর্থাৎ বেগটি চেঞ্জ হয়ে V1 ও V2 বেগ নিয়ে একই দিকে চলতে শুরু করলো। যদি এরকম হয়ে থাকে তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র বা নিত্যতা সূত্র থেকে আমরা জানি সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ এই দুটি সমান হবে। তার মানে আমরা বলতে পারি এই M1 ভরের ক্ষেত্রে আমরা বলতে পারি সংঘর্ষের আগে ভরবেগ ছিল, M1 ভরের বস্তুর ক্ষেত্রে আমরা বলতে পারি সংঘর্ষের আগে ভরবেগ ছিল M1 আর U1, অর্থাৎ সংঘর্ষের আগে আদি ভরবেগ M1 U1 এবং সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তুর ভরবেগ ছিল আদি ভরবেগ ছিল M2 U2 এবং সংঘর্ষের পর প্রথম বড় বস্তুর ভরবেগ হলো M1 B1, অর্থাৎ প্রথম বস্তুর শেষ ভরবেগ M1 B1 এবং দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ হচ্ছে আমাদের M2 B2, অর্থাৎ M2 B2, এই ভরবেগ M2 B2। এক্ষেত্রে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে জানি যে সংঘর্ষের আগের ভরবেগগুলো সমষ্টি, তার মানে M1 প্লাস U1 প্লাস M2 প্লাস U2 সমান হবে আমাদের, অর্থাৎ এটি সমান হবে M1 V1 প্লাস M2 V2। তার মানে সূত্রটি আমাদের দাঁড়ালো এরকম, সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি M1 U1 প্লাস M2 U2 সমান M1 V1 প্লাস M2 B2। এটি হচ্ছে সংঘর্ষের আগে আদি ভরবেগ এবং এটি হচ্ছে সংঘর্ষের পরের শেষ ভরবেগ, এই দুটি সমান হয়, এই জন্য সমান। এখন
যদি এক্ষেত্রে আমাদের তিনটি ঘটনা থাকতো তখন সূত্রটা কিন্তু এরকম হতো, অর্থাৎ তিনটি বস্তু থাকলে সূত্রটি আমাদের এরকম হতো। আমরা যদি চিন্তা করি যে একটি নৌকা, মনে করলাম যে একটি নৌকা, এক্ষেত্রে এটা একটি নৌকা, এই নৌকার দুই মাথাতে দাঁড়ানো দুইজন বালক আছে, একজনের ভর ধরলাম আমরা 40 কেজি এবং অন্য একজন বালকের ভর ধরলাম আমরা 30 কেজি। এখন এই বালকটি যখন লাফ দিল, এই বালকটি ঠিক একই সময় উল্টা দিকে লাফ দিল এবং এটি ব্যাগ ধরলাম আমরা 2 মিটার পার সেকেন্ড এবং এটি ব্যাগ ধরলাম আমরা 3 মিটার পার সেকেন্ড ব্যাগে উল্টা দিকে লাফ দিল। তাহলে বালক দুটি যদি লাফ দিল এবং নৌকাটির ভর আমরা ধরলাম 200 কেজি, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে ঘটনা তিনটা, অর্থাৎ একজন বালক, দ্বিতীয় বালক এবং হচ্ছে নৌকা। সেক্ষেত্রে লাফ দেওয়ার আগের ভরবেগ এবং লাফ দেওয়ার পরের ভরবেগ কিন্তু সমান হবে, তখন সূত্রটি কিন্তু আমাদের এরকম হবে। সেক্ষেত্রে সূত্রটি হবে আমাদের, যদি একটু লিখে নিই, সূত্রটি হবে তিনটি ঘটনার জন্য প্রথম বালকের জন্য হবে m1 u1, দ্বিতীয় বালকের জন্য হবে m2 u2 এবং নৌকার জন্য হবে m3 b3 সমান হবে m3 u3। এক্ষেত্রে হবে আমাদের শেষ ভরবেগ m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3, অর্থাৎ এটি হবে আমাদের, তখন সূত্রটি হবে এরকম। তার মানে আমাদের যখন এই বালকটি লাফ দেওয়ার আগে তখন তার আদিবেগ 0 ছিল, এই বালকটি লাফ দেওয়ার আগে আদিবেগ 0 ছিল, তখন তারা একই সাথে যখন লাফ দিল, এটা তার শেষ বেগ এবং এটি তার হচ্ছে শেষ বেগ। এই জন্য আমরা এক্ষেত্রে লিখতে পারবো যে প্রথম বালকের ক্ষেত্রে আদিবেগ ছিল 0 এবং শেষ বেগ ছিল আমাদের 2 এবং দ্বিতীয় বালকের ক্ষেত্রে আদিবেগ ছিল আমাদের 0। ঠিক একইভাবে নৌকার ক্ষেত্রে আদিবেগ ছিল 0 এবং নৌকার ক্ষেত্রে বেগটি হচ্ছে আমাদের শেষ বেগ ছিল v3 v1, এটি ছিল প্রথম বালক, b2 বালক হচ্ছে আমাদের এক্ষেত্রে b2 মান হচ্ছে আমাদের 3 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে আমাদের নৌকাটির লাফ দেওয়ার পর বালক দুটি একই সাথে লাফ দেওয়ার পর নৌকাটি কোন দিকে কত বেগে চলবে, এটি ছিল নৌকার বেগ। এখন আমরা এই সূত্র দ্বারা এই অঙ্কটি করতে পারবো। তার মানে সেক্ষেত্রে আমরা v3 মানটা এখান থেকে বের করব। আর এক্ষেত্রে u1 এবং u2 এবং u3 তিনটি কিন্তু শূন্য, u1 এবং u2 এবং u3 তিনটি শূন্য হওয়ার কারণে এই ক্ষেত্রে আমাদের শূন্য হয়ে যাবে এটা। এই পাশে থাকবে আমাদের m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3। এখান থেকে আমরা v3 এর মানটা খুব সহজেই নির্ণয় করতে পারবো। ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রমাণটি যদি আমরা দেখি, তাহলে আমি খুব শর্টকাটে যদি প্রমাণটা দেখি, আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে জানি F1 সমান মাইনাস F2, এরকমটা আমরা জানি। সেক্ষেত্রে F1 সমান আমরা জানি F সমান m, তাহলে 1 m1 a1, এক্ষেত্রে হবে মাইনাস m2 a2। এক্ষেত্রে যদি আমরা একটু লিখি, বা m1 b1 মাইনাস u1 ডিভাইড বাই t, এক্ষেত্রে হবে আমাদের মাইনাস m2 b2 মাইনাস u2 ডিভাইড বাই t। এক্ষেত্রে t1 হবে না, t2 হবে না, কারণ তাদের মধ্যে যখন সংঘর্ষ ঘটেছিল, এক্ষেত্রে যে আমরা উপরের চিত্রটি যদি দেখি, m1 এবং m2 এর মধ্যে সংঘর্ষ হয়েছিল t সময় ধরে, কারণ সংঘর্ষের সময় দুইটার জন্য একই হয়ে থাকে, একই সময় ধরে সংঘর্ষ হয়ে থাকে, এজন্য কি হবে, এবং এটির আদিবেগ ছিল u1, এটা আদিবেগ ছিল u2, শেষ বেগ v1, শেষ বেগ ছিল v2, এজন্য এর ত্বরণ হচ্ছে a1 এবং এর ত্বরণ হচ্ছে আমার দ্বিতীয় গতির ত্বরণ হচ্ছে a2। এখন এই সূত্র অনুসারে আমরা লিখতে পারছি এরকম, ত্বরণ a সমান b মাইনাস u বাই t, ত্বরণ a সমান b মাইনাস u বাই t। এখন এটাকে যদি আমরা আরো একটু সরল করি, তাহলে আমরা লিখতে পারবো t এবং t যদি চলে যায়, তাহলে লিখতে পারবো m1 b1 মাইনাস m1 u1 সমান মাইনাস m2 b2 মাইনাসে মাইনাসে প্লাস m2 u2। এটাকে যদি আমরা সাথে গুছিয়ে যদি লিখি, তাহলে আমরা লিখতে পারবো m1 u1 প্লাস m2 u2 সমান m1 b1 প্লাস m2 b2। অর্থাৎ এটি মূলত হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র এর প্রতিপাদন। তার আমরা এই সূত্রের সাহায্যে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক করতে পারবো। এখন আমরা দেখব ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কিভাবে বন্দুকের অঙ্কের সূত্রটি বের করা যায়, সে বিষয়টি খুব ভালো করে দেখব। আমরা জানি যে ভরবেগের সংরক্ষণ সূত্র m1 u1 প্লাস m2 u2 সমান m1 b1 প্লাস m2 b2।
এটি হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। এই সূত্র থেকে কিভাবে বন্দুকের সূত্রটি পাওয়া যায় সেটি আমরা দেখব। মনে করি আমরা একটু চিত্রের সহায়তা নেই। মনে করি এটা একটি বন্দুক। এই বন্দুকের ভর আমরা ধরলাম বড় হাতের M, এবং বন্দুক থেকে যে গুলি বের হলো, এটি যদি আমরা একটা বন্দুকের গুলি চিন্তা করি যে এটি হচ্ছে গুলি বা বুলেট, বুলেটটি যে বের হলো, বুলেটটির গতিপথ হচ্ছে এটা। এখন এই বুলেটটি যেহেতু বন্দুকের তুলনায় ছোট, এই জন্য বুলেটের ভরকে আমরা ছোট হাতের M ধরবো। যখন এই বুলেটটি এই বন্দুকের মধ্যে ছিল, অর্থাৎ এই বুলেটটি যখন বন্দুকের ভিতরে ছিল, এই বুলেটটি যখন এই জায়গাতে ছিল, তখন কিন্তু এই বুলেটের ব্যাগটি শূন্য ছিল। তার মানে বুলেটের ব্যাগ তখন শূন্য হবে, এবং বন্দুক গুলি করার পূর্বে বন্দুকের ব্যাগটিও কিন্তু শূন্য হবে। আমি যদি মনে করি যে গুলি করার পূর্বে বন্দুকের আদিবেগ ছিল শূন্য, অর্থাৎ বন্দুকের আদিবেগ যদি আমি শূন্য ধরি, যে গুলি করার পূর্বে বন্দুকের আদিবেগ ছিল শূন্য, এবং গুলি করার আগে এই গুলির আদিবেগ ছিল, অর্থাৎ গুলির আদিবেগকে আমরা যদি U2 দ্বারা প্রকাশ করি, সেটিও কিন্তু শূন্য ছিল। তার মানে গুলি করার পূর্বে বন্দুকের আদিবেগ শূন্য, এবং গুলি করার পূর্বে গুলির আদিবেগ শূন্য। গুলিকে এখানে 2 দ্বারা প্রকাশ করা হয়েছে, বন্দুককে এখানে 1 দ্বারা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ গুলি করার পূর্বে বন্দুক এবং গুলি এই দুটিরই হচ্ছে আদিবেগ শূন্য। এই জন্য আমরা এখানে শূন্য বসাবো এবং এখানে শূন্য বসাবো। যদি আমরা এখানে শূন্য বসাই, তাহলে M1 ইন্টু শূন্য হবে M1 ইন্টু 0, প্লাস এটি হবে আমাদের M2 ইন্টু 0 সমান হবে M1B1 প্লাস M2B2। আমাদের খেয়াল রাখতে হবে যে M1 অর্থাৎ 1 গুলো হচ্ছে বন্দুক এবং 2 গুলো হচ্ছে গুলি। তার মানে এক্ষেত্রে বন্দুকের ভর আমরা ধরবো M, এবং গুলির ভর ধরবো আমরা M। তো যাই হোক, এক্ষেত্রে আমরা এটার মান হবে 0 প্লাস 0 সমান M1B1 প্লাস M2B2। এই সমীকরণকে যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে এভাবে লিখতে পারবো M1B1 প্লাস M2B2 সমান 0। এখন M1B1 এই 1 গুলোকে আমরা বন্দুক ধরবো, তাহলে M1 হচ্ছে বন্দুকের ভর। যদি M1 যদি বন্দুকের ভর হয়ে থাকে, তাহলে বন্দুকের ভর আমরা উপরে ধরে নিয়েছি যে M, ক্যাপিটাল লেটার M, তাহলে আমরা M1 এর জায়গায় আমরা ক্যাপিটাল লেটার M যদি বসিয়ে দিই, তাহলে M। এবং B1 ছিল বন্দুকের পশ্চাৎবেগ, অর্থাৎ গুলি করার পর বন্দুক যে উল্টা দিকে একটা ধাক্কা খাবে, সেটি ছিল আমাদের মূলত B1। তাহলে বন্দুকের পশ্চাৎবেগ B1, এই জন্য আমরা এটাকে V1 এর পরিবর্তে আমরা ধরবো V। বন্দুক যেহেতু বড়, এই জন্য বড় হাতের V ধরবো, প্লাস M2 হচ্ছে আমাদের 2 মানে গুলি, 2 মানে হচ্ছে গুলি, তাহলে গুলির ভর, যেহেতু গুলির ভর আমরা এক্ষেত্রে আমরা ছোট হাতের M ধরেছি, তাহলে এটা ধরবো আমরা M। এবং V2 হচ্ছে গুলির ব্যাগ, অর্থাৎ গুলির শেষ ব্যাগকে আমরা যেহেতু ছোট, এই জন্য আমরা গুলির ব্যাগকে আমরা ছোট হাতের V দ্বারা প্রকাশ করব। উপরে একটু বাঁকা দেব, এটা বোঝা যাচ্ছে যে ছোট হাতের B, এটা হচ্ছে বড় হাতের B ইকুয়াল টু 0 হবে। এখন এই সমীকরণটিকে আমরা যদি আরেকটু সাজিয়ে গুছিয়ে লিখি, আমি যদি এক্ষেত্রে যদি বা চিহ্ন দিই, ইমপ্লাইজ চিহ্ন যদি দিয়ে রাখি, তাহলে আমাদের জন্য সহজ হবে। তাহলে ইমপ্লাইজ MB সমান মাইনাস MB, অর্থাৎ এটি উপরে একটু বাঁকানো, তার মানে বোঝা যাচ্ছে যে এটি ছোট হাতের স্মল লেটার, এটি হচ্ছে ক্যাপিটাল লেটার। তাহলে MB সমান MB, এটি মূলত হচ্ছে বন্দুকের গুলির অঙ্ক, আমরা এটি দ্বারা করতে পারবো। এক্ষেত্রে M হচ্ছে এই M, আমরা M এটাকে বলবো আমরা M হচ্ছে বন্দুকের ভর। আমরা যদি একটু লিখে নিই যে M এবং B এবং M এবং B এগুলো কি, সে বিষয়টি যদি আমরা একটু দেখে নেই। ক্যাপিটাল লেটার M, আমরা জানি যে বন্দুক যেহেতু বড়, এই জন্য বন্দুকের ভরকে আমরা বড় হাতের M দ্বারা প্রকাশ করব। তাহলে এটি হচ্ছে বন্দুকের ভর, এবং এই বি হচ্ছে যেহেতু আমাদের ক্যাপিটাল লেটার, এই জন্য এটি হচ্ছে বন্দুকের ব্যাগ, মানে বন্দুকের পশ্চাৎবেগ, এবং M, এই M যেহেতু স্মল লেটার, এই জন্য এটি হচ্ছে আমাদের গুলির ভর,
এবং এক্ষেত্রে আছে বি। বি হচ্ছে গুলির বেগ, এই বি হচ্ছে গুলির বেগ। আমরা যদি একটু এদিকে দেখি, বি হচ্ছে গুলির বেগ, এটা হচ্ছে গুলির ভর এবং এটা হচ্ছে গুলির বেগ। সুতরাং আমরা যে অঙ্ক আমরা এই সূত্র দ্বারা করতে পারবো m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2, ঠিক ওই একই অঙ্ক আমরা এই সূত্র দ্বারাও করতে পারবো বন্দুকের অঙ্ক। তার মানে আমাদের মনে রাখতে হবে, গুলি করার পূর্বে গুলি যখন বন্দুকের ভিতরে থাকবে তখন গুলির আদিবেগ এবং বন্দুকের আদিবেগ শূন্য হবে। এই জন্য গুলির আদিবেগ u2 এবং বন্দুকের আদিবেগ u1 শূন্য। এই জন্য এই সমীকরণ শূন্য যদি বসাই তাহলে সমীকরণটি আমাদের এরকম দাঁড়াবে। এরকম দাঁড়ানোর পরে আমাদের এই ওয়ানটাকে যদি বন্দুক ধরি তাহলে বন্দুকের ভর ধরবো আমরা ক্যাপিটাল লেটার এবং বন্দুকের ব্যাগ ধরবো আমরা ক্যাপিটাল লেটার ভি, প্লাস গুলির ভর ধরবো আমরা স্মল লেটার এবং গুলির ব্যাগ ধরবো আমরা স্মল লেটারের ভি সমান শূন্য। এই সমীকরণটি দাঁড়ালো এরকম। এখন এই সূত্রের সাহায্যে আমরা অঙ্ক করতে পারবো, অর্থাৎ এমবি সমান এমবি, ডান পাশেও এমবি এবং বাম পাশেও এমবি এবং হচ্ছে ডান পাশে হচ্ছে এমবি, কিন্তু একটি মাইনাস আছে কারণ বন্দুকের গুলি করার পর বন্দুকের ভরবেগ এবং গুলির ভরবেগ সমান হবে, কিন্তু তার বিপরীতমুখী হবে, এই জন্য হচ্ছে মাইনাস। এখন কোন অঙ্ক যদি এভাবে বলা থাকে যে 2 কেজি ভরের কোনো বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি গুলি 500 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হলো, বন্দুকের পশ্চাৎ বেগ কত, তাহলে এখান থেকে আমরা ভি বের করতে পারবো। একইভাবে আমরা এখান থেকে বন্দুকের ভর, বন্দুকের পশ্চাৎ বেগ, গুলির ভর এবং গুলির বেগ আমরা বের করতে পারবো এই সূত্রের সাহায্যে। আমরা এখন দেখব গাড়ি চালানোর সময় ড্রাইভার কেন সিট বেল্ট বেঁধে নেয় এবং একই সাথে যাত্রীদের কেন সিট বেল্ট বাঁধা উচিত সে বিষয়টি এখন দেখব। চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে একটি গাড়ি সামনের দিকে এগুচ্ছে। এই গাড়িটির যেহেতু সামনের দিকে এগুচ্ছে, এই গাড়িটির নিশ্চয়ই একটি ভর আছে এবং এর একটি নির্দিষ্ট একটি ব্যাগ আছে। তাহলে এই গাড়িটির ভর যদি এম হয় এবং গাড়িটির ব্যাগ যদি বি হয়, তাহলে আমরা জানি যে ভর ব্যাগ হচ্ছে এমবি, অর্থাৎ কোনো বস্তুর ভর ওই ব্যাগের গুণফলকেই ভরবেগ বলে, ভরবেগ হচ্ছে এমবি। দেখা যাচ্ছে যে কোনো কারণে যদি গাড়ির ব্যাগ দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ এই ব্যাগের মান দ্বিগুণ হয়, তখন আমরা লিখতে পারবো এম সমান 2b, অর্থাৎ ব্যাগটি যদি দ্বিগুণ হয় তখন এম সমান 2b লিখবো। সেক্ষেত্রে যদি এটা আমরা লিখতে পারবো 2 ইন্টু এমবি, অর্থাৎ দেখা যাচ্ছে যে পূর্বে গতিশক্তি ছিল আমাদের p সমান এমবি, কিন্তু এখন ব্যাগ দ্বিগুণ হওয়ার কারণে তার গতিশক্তি হয়ে গেছে 2 এমবি, অর্থাৎ এমবি এর সাথে 2 গুণ আছে। সুতরাং আমরা বলতে পারি যে কোনো বস্তুর ব্যাগ যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে তার ভরবেগ হয়ে যায় দ্বিগুণ। এজন্য ভরবেগ যেহেতু দ্বিগুণ হয়ে গেছে, তাহলে তাকে নিয়ন্ত্রণ করাও অনেক কষ্টকর হয়ে পড়ে। এজন্য আমাদের উচিত গাড়ি চালানোর সময় সিট বেল্ট বাঁধা, কারণ গতি জড়তার কারণে এবং স্থিতি জড়তার কারণে আমাদের যে সকল দুর্ঘটনাগুলো ঘটে, সেক্ষেত্রে সিট বেল্ট বাঁধা খুবই জরুরি হয়ে পড়ে। ব্যাগ বৃদ্ধির ফলে ভরবেগ বেশি হয়, যেমন গাড়ির ব্যাগ দ্বিগুণ করলে এর ভরবেগ পূর্বের তুলনায় দ্বিগুণ হয়। ব্যাগ 3 গুণ হলে এর ভরবেগ 3 গুণ হয়, ফলে গাড়ির ব্যাগ কমানো বা নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে এবং ভয়াবহ ঘটনা ঘটে। এজন্য অবশ্যই গাড়ি চালানোর সময় আমাদের সিট বেল্ট ব্যবহার করতে হবে। যত গতি তত ক্ষতি, তার মানে গাড়ি যত গতি হবে তত আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য আমাদের সিট বেল্ট বাঁধা উচিত। ওভারলোড যদি হয় দ্বিগুণ, রাস্তার ক্ষতি হয় 16 গুণ। এই ধরনের বিভিন্ন ধরনের সতর্কতামূলক পোস্ট করা থাকে, কারণ গাড়িগুলো যাতে খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়, যেন তারা নির্দিষ্ট গতিসীমার মধ্যে থাকে, এই জন্য তাদেরকে ট্রাফিক আইন মেনে চলা উচিত। এখন আমরা দেখব ঘর্ষণ ও ঘর্ষণ বল। শুরুতেই যদি আমরা ঘর্ষণের সংজ্ঞাটা দেখি, একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে, তখন বস্তুটির সংস্পর্শ তলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়। এ বাধাকে ঘর্ষণ বলে। ঘর্ষণ অবশ্যই একটি বাধাদানকারী বল এবং এটি কোনো বস্তুর মন্দন সৃষ্টি করে। ঘর্ষণ বল সর্বদা গতির বিপরীত দিকে ক্রিয়া করে। আমরা যদি দেখি যে একটি বস্তু অন্য একটি বস্তুর উপর দিয়ে যখন গড়িয়ে চলে, তখন তাদের তল দ্বয়ের সংস্পর্শে তলে এক প্রকার বাধা সৃষ্টি হয়। মনে করি এটি একটি তল, এই তলের উপর দিয়ে অন্য একটি বস্তু যখন এই তলের উপর দিয়ে যখন চলতে শুরু করবে, তখন এই তল দ্বয়ের সংস্পর্শে তলে এক প্রকার বাধা সৃষ্টি হবে। অর্থাৎ বস্তুটিকে নেওয়ার জন্য আমি যদি এদিকে ধাক্কা দেই, তাহলে ধাক্কা হচ্ছে এফ এবং ঘর্ষণ বল কাজ করবে তার উল্টো দিকে, অর্থাৎ এদিকে ঘর্ষণ বল কাজ করবে, সেটি হচ্ছে আমাদের এফ এস। ঘর্ষণ বল যদি কাজ করে তাহলে সেটি হচ্ছে আমাদের এফ এস অথবা এফ কে। স্থিতি ঘর্ষণ হলে এফ এস এবং গতীয় ঘর্ষণ হলে তখন আমরা বলবো যে এফ কে।
তার মানে ঘর্ষণ বল স্থিতি ঘর্ষণ বল হোক আর গতি ঘর্ষণ বল হোক, যে কোনো বলই হোক না কেন, ঘর্ষণ বল সবসময় গতির বিরুদ্ধে কাজ করে। তার মানে এই ব্লকটিকে যখন আমরা এদিক থেকে এদিক বল প্রয়োগ করবো, তখন ঘর্ষণ বল কাজ করবে উল্টো দিকে। তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করে দেখতে পাবো যে যে কোনো তল আমরা যতটুকু মসৃণ দেখি আসলে ততটুকু মসৃণ কিন্তু হয় না। তলের মধ্যে বিভিন্ন সময় খাঁজ কাটা থাকে, অর্থাৎ তলগুলো যেরকম খাঁজ কাটা থাকে, এর উপর দিয়ে যখন অন্য আরেকটি তল যখন আসে, তখন একটি খাঁজ অন্য একটি খাঁজের ভিতরে প্রবেশ করে এবং আটকে যায়, এই জন্য মূলত ঘর্ষণ বল সৃষ্টি হয়। তাহলে আমরা ঘর্ষণ বল সবসময় গতির বিরুদ্ধে যেহেতু কাজ করে, এই জন্য আমরা এই ঘর্ষণ বল, এই তলের মধ্যে যে ঘর্ষণ বল আছে সে বিষয়টি যদি একটু ভালো করে খেয়াল করি, যে এই যে একটি মসৃণ বস্তু এখানে দেখানো হয়েছে, যে মসৃণ বস্তু, এখানে যদিও মসৃণ বস্তু, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই তলের ভিতরে ছোট 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 খাঁজ কাটা আছে। এখন এই খাঁজ কাটার জন্য এই বস্তুটি কিন্তু খসখসে, খসখসের কারণে এর ভিতর দিয়ে যদি অন্য কোনো বস্তু যদি চলা শুরু করে, তখন কিন্তু এই খসখসের কারণে তারা একে অপরের সাথে আটকে যাবে। মূলত এই তলগুলো যেহেতু খসখসে, অর্থাৎ এই তল মসৃণ মনে হলেও কিন্তু প্রকৃতপক্ষে মসৃণ নয়, এবং এই তলগুলোর ভিতরে খাঁজ কাটা আছে। এই খাঁজ কাটার কারণে একটি তল অন্য একটি তলের উপর দিয়ে গড়ে তোলার সময় বিভিন্ন বাধা সৃষ্টি করবে। এই বাধার জন্য বস্তুর ত্বরণ সৃষ্টি হবে না, বরং মন্দন সৃষ্টি হবে। এখন আমরা দেখব ঘর্ষণের প্রকারভেদ। ঘর্ষণ সাধারণত 4 প্রকারের হয়। 1 নাম্বার হচ্ছে স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন, 2 নাম্বার পিছলানো ঘর্ষণ বা স্লাইডিং ফ্রিকশন, 3 নাম্বার আবর্ত ঘর্ষণ বা রুলিং ফ্রিকশন, 4 নাম্বার প্রবাহী ঘর্ষণ বা ফ্লুইড ফ্রিকশন। এখন 1 নাম্বার যদি আমরা দেখি যে স্থিতি ঘর্ষণ কি, স্থিতি ঘর্ষণ সম্পর্কে আমরা একটু দেখব। স্থিতি ঘর্ষণের সংজ্ঞাটি হচ্ছে দুইটি তলের একটির অপরটির সাপেক্ষে গতিশীল না হলে এদের মধ্যে যে ঘর্ষণ সৃষ্টি হয় তা হলো স্থিতি ঘর্ষণ। আমরা সংজ্ঞাটি যদি আরেকটু ভালো করে বলি, স্থিতি ঘর্ষণের সংজ্ঞাটি হচ্ছে দুইটি স্থির বস্তু পরস্পরের সংস্পর্শে থাকা অবস্থায় একটিকে অপরটির উপর দিয়ে গতিশীল করার চেষ্টা করা হলে এদের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে স্থিতি ঘর্ষণ বলে। স্থিতি ঘর্ষণের মান 0 থেকে সীমান্তিক মানে পৌঁছাতে পারে। সীমান্তিক মান বলতে আমরা কি বুঝি? যতক্ষণ পর্যন্ত না ওই বস্তুটি গতিশীল হচ্ছে, ওই সর্বোচ্চ মানকে আমরা বলবো সীমান্তিক মান। এবং আমাদের অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই স্থিতি ঘর্ষণের মান সবসময় 1 এর চেয়ে কম হবে। স্থিতি ঘর্ষণটি বোঝার জন্য আমরা একটি চিত্রের সহায়তা নেব। মনে করি একটি বস্তু থিটা কোণ করে পড়তেছে। এই বস্তুটি হচ্ছে একটি কাঠের ব্লক, মনে করি যে এটি একটি কাঠের ব্লক। এটি থিটা কোণ করে এদিক বরাবর পড়তেছে। যদি এদিক বরাবর পড়ে তাহলে তার একটা ওজন আছে, ওজনটা সবসময় নিচের দিকে কাজ করবে। আমরা ওজনটাকে ধরলাম ডব্লিউ বা এমজি। এই এমজি ওজনটা নিচের দিকে কাজ করবে, কিন্তু ব্লকটি পড়বে এদিকে। তাহলে এই ওজনের দুটি অংশ পাবো, একটি পাবো আমরা এদিক বরাবর এবং অন্যটি পাবো এদিক বরাবর। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এই কোণটি হবে আমাদের থিটা। এর কারণ হচ্ছে এটা থিটা হলে এটাও থিটা হবে। এর কারণ হচ্ছে এটা যদি আমাদের লম্ব হয়ে থাকে এবং এটা হচ্ছে আমাদের লম্ব, এবং দুটি লম্বর এটা হচ্ছে একটি ছেদক, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এই কোণের মান হচ্ছে আমাদের 90 মাইনাস থিটা। এটা মান হচ্ছে 90 মাইনাস থিটা। এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এই পাশেটা হবে 90 মাইনাস থিটা। তার মানে এটাও থিটা হবে এবং এটাও হচ্ছে আমাদের থিটা। এখন এই ওজনের দুটি উপাংশ হবে, একটা হচ্ছে mg cos থিটা, অর্থাৎ যার সাথে থিটা থাকবে সেটি হচ্ছে mg cos থিটা। mg cos থিটা হচ্ছে আমাদের এই কাঠের ব্লকের নিম্নমুখী ওজন। এই নিম্নমুখী ওজনের সমান একটি প্রতিক্রিয়া বল আমরা ঊর্ধ্বমুখী বল পাবো। তাহলে এটা ধরলাম আমরা প্রতিক্রিয়া আর, এবং এই ওজনের এই পাশে যেহেতু থিটা নাই তাহলে এটা হচ্ছে আমাদের উলম্ব উপাংশ, এজন্য এটার নাম দিব আমরা mg sin থিটা। তার মানে দেখা যাচ্ছে যে এই ওজনটি দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ছে, একটি mg cos থিটা এবং অন্য আরেকটি হচ্ছে mg sin থিটা। এখন এটি হচ্ছে অনুভূমিক উপাংশ এবং এটি হচ্ছে উলম্ব উপাংশ। আমার অন্য আরেকটি ভিডিওর মধ্যে অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা দেওয়া আছে ভেক্টর অধ্যায়ের। তো যাই হোক, এখন এই ওজনের mg sin থিটা বলের জন্য সে নিচের দিকে আসবে। তাহলে আসার জন্য এই আমাদের এই অনুভূমিক তল বরাবর যখন সে আসবে তখন এক প্রকার বাধা সৃষ্টি হবে, সেটি ঘর্ষণ বল। ঘর্ষণ বল হবে এই বলের বিরুদ্ধে, মানে উল্টো দিকে। ঘর্ষণ বলকে আমরা, যেহেতু এটা স্থিতি ঘর্ষণ চিন্তা করবো আমরা, তাহলে এই এফ এস মানে স্ট্যাটিক ফ্রিকশন দ্বারা আমরা প্রকাশ করব।
এখন আমরা জানি এই ঘর্ষণ বলটি হচ্ছে সর্বোচ্চ ঘর্ষণ বল, কেননা এই সময়ের মধ্যেই এটি সীমান্তিক মানে পৌঁছে, অর্থাৎ এই থিটা কোণের জন্যই ব্লকটি গতিশীল হওয়ার উপক্রম হয়। এই জন্য এফএস কে বলবো আমরা ঘর্ষণ বলের সর্বোচ্চ মান বা সীমান্তিক মান। এই জন্য আমরা এই এফএস বা স্ট্যাটিক ফ্রিকশনকে আমরা বলবো স্থিতি ঘর্ষণ বল। এবং আর হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া, এই বস্তুটির উপর যে একটা প্রতিক্রিয়া আছে, অর্থাৎ তার ওজন, এই ওজনের সমান একটা প্রতিক্রিয়া আছে mg cos থিটা। এই বাকি এটি হচ্ছে প্রতিক্রিয়া, এবং বাকি ওজনের অন্য আরেকটি অংশ হচ্ছে mg sin থিটা। এটির জন্য এই ব্লকটি গতিশীল হবে। এখন আমরা একটি সূত্র দেখব, যে একটি সূত্র জানি ঘর্ষণ বলের ক্ষেত্রে। সূত্রটি হচ্ছে স্থিতি ঘর্ষণ বল অবিলম্বিক প্রতিক্রিয়ার সমানুপাতিক। আমরা যদি লিখে নিই যে স্থিতি ঘর্ষণ বল অবিলম্বিক প্রতিক্রিয়ার সমানুপাতিক, তার মানে আমরা স্থিতি ঘর্ষণ বলকে যদি আমরা এফএস দ্বারা প্রকাশ করি, চিত্রটি ছিল আমাদের এফএস, অবিলম্বিক প্রতিক্রিয়াকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, অবিলম্বিক প্রতিক্রিয়া ছিল আর, অর্থাৎ চিত্রের মধ্যে স্থিতি ঘর্ষণ বল ছিল এফএস এবং অবিলম্বিক প্রতিক্রিয়া ছিল আমাদের আর, তাহলে এরা একে অপরের সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি এফএস সমানুপাতিক আর। তার মানে এটিকে যদি আমরা কাছাকাছি লিখতে পারি, এফএস স্ট্যাটিক ফ্রিকশন সমানুপাতিক হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া আর। এখন এটাকে যদি আমরা সমানুপাতিক চিহ্নটি উঠিয়ে দিই, তাহলে একটি ধ্রুবক দিতে হবে, এবং এই ধ্রুবকটাকে আমরা লিখবো মিউ এস, অর্থাৎ স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইন্টু আর। আর হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া। তাহলে এখান থেকে আমরা মিউ এস সমান লিখতে পারবো এফ এস ডিভাইড বাই আর। তার মানে দেখা যাচ্ছে যে স্থিতি ঘর্ষণ বল ডিভাইড বাই আর, এটা আমরা লিখতে পারবো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বের করার জন্য। ঠিক একইভাবে আমরা যখন দেখব গতি ঘর্ষণ বলের ক্ষেত্রে, গতি ও ঘর্ষণ বলের ক্ষেত্রেও আমরা একইভাবে আরেকটি সূত্র দেখব। এখন যদি আমরা ছোট্ট একটা অঙ্কের দিকে খেয়াল করি, একটি তলের উপর দিয়ে 2 কেজি ভরে একটি বস্তু এফ বলে টানা হচ্ছে। এই জন্য এফ বলে টানার কারণে তার উল্টো দিকে, বিপরীত দিকে স্ট্যাটিক ফ্রিকশন, অর্থাৎ স্থিতি ঘর্ষণ, তার উল্টো দিকে স্থিতি ঘর্ষণ বল কাজ করছে। এখন প্রশ্নে বলা হলো যে স্থিতি ঘর্ষণ বল কত, এটা আমাদের হোয়াট যদি বলে দেয় এটি মান কত, তখন আমরা এটি খুব সহজে করতে পারবো। আমরা জানি মিউ এস, অর্থাৎ স্থিতি ঘর্ষণ সহগ বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস সমান, আমরা জানি স্থিতি ঘর্ষণ বল অর্থাৎ এফ এস ডিভাইড বাই প্রতিক্রিয়া। এখন আমরা এর মান যদি বসিয়ে দিই, 0.2 আমরা বসাবো এবং এফ এস এর মান, তাহলে আমরা লিখতে পারি এফ এস সমান মিউ এস ইন্টু আর। এক্ষেত্রে আর হচ্ছে প্রতিক্রিয়া, যেহেতু তার ভর হচ্ছে 2 কেজি, সুতরাং তার ওজন হচ্ছে 2 গুণন 9.8। এই জন্য এই ব্লকটির ওজন যদি আমরা বের করি, তাহলে ব্লকটির ওজন হবে ডব্লিউ সমান এমজি, অর্থাৎ 2 গুণন 9.8, এটাকে যদি আমরা গুণ দিই তাহলে হবে 19.6 নিউটন হচ্ছে এই ব্লকটির ওজন। তাহলে ওজনের সমানই প্রতিক্রিয়া পাবে, কারণ এই ক্ষেত্রে যেহেতু এটা হেলানো তল না, তাহলে তার ওজন হচ্ছে এদিকে। ওজন যদি ডব্লিউ হয়, তাহলে প্রতিক্রিয়াও হবে আমাদের ডব্লিউ, অর্থাৎ এক্ষেত্রে প্রতিক্রিয়াটা হবে ডব্লিউ। তাহলে এক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া ছিল আর, এবং আর এর জায়গায় আমরা লিখতে পারবো মিউ এস ইন্টু এমজি, তাহলে মিউ এস এর মান অলরেডি এক্ষেত্রে দেয়া আছে 0.2, আর এমজির মান আমরা পেলাম 19.6। এটাকে যদি আমরা গুণ দিই, তাহলে আমরা একটা বলের মান পাবো, এবং এটি হচ্ছে আমাদের মূলত স্থিতি ঘর্ষণ বল। তাহলে আমরা খুব সহজেই এই সকল স্থিতি ঘর্ষণ বলের অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। এখন আমরা দেখব পিছলানো ঘর্ষণ। এই পিছলানো ঘর্ষণের আরেকটি নাম হচ্ছে গতীয় ঘর্ষণ, এবং আরেকটি নাম হচ্ছে বিসর্প ঘর্ষণ। এখন এই পিছলানো ঘর্ষণ সম্পর্কে আমরা একটি চিত্রের সাহায্যে যদি একটু বুঝতে চাই, তাহলে একটু খেয়াল করি। এক্ষেত্রে একটি কাঠের ব্লক এখানে রাখা আছে। এখন এই কাঠের ব্লকটিকে যদি আমরা এফ বলে ধাক্কা দিই, ধাক্কা যদি আমাদের এফ হয়, তাহলে এই গতীয় ঘর্ষণ বলের কারণে ঘর্ষণ বল তার উল্টো দিকে কাজ করবে, এবং সেটি হচ্ছে আমাদের এফ কে। অর্থাৎ গতীয় ঘর্ষণকে আমরা এফ কে দ্বারা যদি প্রকাশ করি, বল হচ্ছে এই দিক
এবং ঘর্ষণ বল কাজ করবে তার বিপরীত দিক, যাতে করে ব্লকটি অগ্রসর না হতে পারে। ঘর্ষণ বল সবসময় গতির বিরুদ্ধে কাজ করে। এক্ষেত্রে যে গতীয় ঘর্ষণ সহগ হচ্ছে সেটি হচ্ছে আমাদের মিউকে। গতীয় ঘর্ষণ সহগ হচ্ছে মিউকে। এখন প্রশ্ন হচ্ছে এই গতীয় ঘর্ষণ সহগ মিউকে এর সূত্রটি কিভাবে হবে? আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে স্থিতি ঘর্ষণের সূত্র দেখেছি আমরা। এখন দেখবো যে গতীয় ঘর্ষণ বা পিছলানো ঘর্ষণ বা বিসর্গ ঘর্ষণের সূত্রটি কিভাবে এসেছে। আমাদের মনে রাখতে হবে এই কাঠের ব্লকটি একটা ওজন আছে, এই ওজনটি নিচের দিকে কাজ করতেছে, অর্থাৎ ওজনটি আমাদের যদি ডব্লিউ হয়, অর্থাৎ এর ভর যদি এম হয়, তাহলে তার ওজন হচ্ছে আমাদের এমজি। তাহলে এই ওজনের সমান প্রতিক্রিয়া একটা পাবে, সে ওজনের সমান নিউটনের তৃতীয় সূত্র অনুসারে সে একটা প্রতিক্রিয়া পাবে, এটিকে আমরা যদি আর ধরে থাকি, ওজনের সমান প্রতিক্রিয়া পেলে উপরের দিকে। এখন এটিকে বলবো আমরা অবিলম্বিক প্রতিক্রিয়া এবং এটিকে বলবো গতীয় ঘর্ষণ বল। তা আমরা জানি যে অবিলম্বিক প্রতিক্রিয়া গতীয় ঘর্ষণ বলের সমানুপাতিক, অর্থাৎ আমরা লিখতে পারি এফ কে সমানুপাতিক আর। এটি সূত্র মতে জানা যায় যে গতীয় ঘর্ষণ বল অবিলম্বিক প্রতিক্রিয়ার সমানুপাতিক। এক্ষেত্রে আমরা এই এফ কে লিখতে পারবো, এফ কে সমানুপাতিক চিহ্ন উঠে যে একটা ধ্রুবক লিখবো, সেটি ধ্রুবকটি দিব আমরা মিউ কে, মানে গতীয় ঘর্ষণ সহগ কিন্তু আর। আরটা হচ্ছে প্রতিক্রিয়া, এবং এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারবো মিউ কে সমান এফ কে ডিভাইড বাই আর। এক্ষেত্রে আর হচ্ছে প্রতিক্রিয়া এবং এফ কে হচ্ছে গতীয় ঘর্ষণ বল। অর্থাৎ গতীয় ঘর্ষণ বল এই চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে যতটুকু ঘর্ষণ বল আমাদের কাজ করতেছে সেটি মূলত হচ্ছে গতীয় ঘর্ষণ বল। গতীয় ঘর্ষণ বলের তুলনায় যদি এই বলের মান বেশি হয় তখনই এই বস্তুটি সামনে দিয়ে গতিশীল হবে। সুতরাং দেখা যাচ্ছে যে এটি হচ্ছে গতীয় ঘর্ষণ সহকের সূত্র এফ কে ডিভাইড বাই আর। ঠিক একইভাবে আমরা কিছুক্ষণ আগে স্থিতি ঘর্ষণের যে সূত্রটি পেয়েছিলাম, স্থিতি ঘর্ষণ সূত্রটি কিন্তু আমরা এরকম ভাবে পেয়েছিলাম যে মিউ এস সমান এফ এস, অর্থাৎ স্থিতি ঘর্ষণ বল ডিভাইড বাই প্রতিক্রিয়া। ঠিক একইভাবে আমরা আবর্ত ঘর্ষণের যে সূত্রটি পাবো, অর্থাৎ রুলিং ফ্রিকশনের যে সূত্রটি পাবো, এজন্য আমরা আর দ্বারা প্রকাশ করব। রুলিং ফ্রিকশনের জন্য আমরা পাবো মিউ আর সমান, উপরে আমরা পাবো রুলিং ফ্রিকশন অর্থাৎ এফ আর, নিচে পাবো আমরা প্রতিক্রিয়া। অর্থাৎ কোনো বস্তু যদি এইভাবে যদি এই একটি তলের উপর দিয়ে যদি গড়িয়ে চলতে থাকে তখন আমরা মূলত তাকে বলি যে আবর্ত ঘর্ষণ। অর্থাৎ এই বস্তুটি যদি তলের উপর দিয়ে যদি গড়িয়ে চলতে থাকে তখন আমরা বলবো যে আবর্ত ঘর্ষণ। এই আবর্ত ঘর্ষণ ক্ষেত্রে আমাদের যে বলটা কাজ করবে ঘর্ষণ বল, সেটি হচ্ছে রুলিং ফ্রিকশন এফ আর এবং ধাক্কাটি হচ্ছে আমাদের এফ। যেহেতু রুলিং ফ্রিকশন এফ আর, ধাক্কা যদি এদিকে হয় তাহলে রুলিং ফ্রিকশন এফ আরটা অবশ্যই এই উল্টা দিকে কাজ করবে, অর্থাৎ এদিক হবে আমাদের রুলিং ফ্রিকশনের দিকটা এবং সূত্র হবে আমাদের এইটা। তাহলে আমরা দেখলাম স্থিতি ঘর্ষণ সূত্র এবং রুলিং ফ্রিকশনের এই সূত্র এটা, এবং একইভাবে পেলাম গতীয় ঘর্ষণ সহগের সূত্র আমরা পেয়েছি এটা। তার মানে তিনটি সূত্র কিন্তু সেম। সুতরাং এই সূত্র তিনটি দিয়ে আমরা অনেক উদ্দীপক করতে পারবো। আমাদের অবশ্যই আরেকটি বিষয় মনে রাখতে হবে, পরীক্ষার মাধ্যমে দেখা গেছে চলমান অবস্থায় গতীয় ঘর্ষণ বল স্থিতি ঘর্ষণ বলের তুলনায় কম। তার মানে এই গতীয় ঘর্ষণ বলটি হচ্ছে স্থিতি ঘর্ষণ বলের তুলনায় সবসময় কম হবে, অর্থাৎ এফ কে লেস দেন এফ এস, এর তুলনায় এফ কে সবসময় কম হবে। তার মানে গতীয় ঘর্ষণ বল স্থিতি ঘর্ষণ তুলনায় সবসময় কম হয়, এই বিষয়টি জানা থাকতে হবে। এবং এটি কম হওয়ার কারণে অবশ্যই গতীয় ঘর্ষণ সহগ স্থিতি ঘর্ষণ সহগ অপেক্ষা কম হবে। এই বিষয়টি খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে। পিছলানো ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ বা বিসর্গ ঘর্ষণের সংজ্ঞাটি যদি আমরা দেখি, যখন একটি বস্তু অন্য একটি বস্তুর তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘেঁষে চলতে চেষ্টা করে বা চলে, তখন যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে পিছলানো ঘর্ষণ বলে। কোনো গাড়িতে হার্ড ব্রেক করলে গাড়িটি অনেক সময় দেখা যায় গাড়িটি না থেমে গাড়িটা কিছুটা দূর পিছলিয়ে যায়, এটি মূলত হচ্ছে পিছলানো ঘর্ষণ। তারপর যদি আমরা দেখি যে আবর্ত ঘর্ষণের সংজ্ঞাটি হচ্ছে যখন একটি বস্তু অপর একটি তলের উপর দিয়ে গড়িয়ে চলে তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলে। যেমন সাইকেলের চাকার গতি, মার্বেলের গতি হলো আবর্ত ঘর্ষণের উদাহরণ। আমাদের মনে রাখতে হবে আবর্ত ঘর্ষণ অবশ্যই পিছলানো ঘর্ষণের তুলনায় কম হবে, পিছলানো ঘর্ষণের মান আবর্ত ঘর্ষণের তুলনায় বেশি। তারপর আমরা দেখব প্রবাহী ঘর্ষণ।
যে সকল পদার্থ প্রবাহিত হতে পারে তাদেরকে মূলত প্রবাহী বলে। আর প্রবাহী এর মধ্যে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে মূলত প্রবাহী ঘর্ষণ বলে। যেমন তরল বা বায়বীয় পদার্থের মধ্যে যে ঘর্ষণ থাকে তাকেই প্রবাহী ঘর্ষণ বলে। আমাদের দৈনন্দিন জীবনে ঘর্ষণের বিভিন্ন সমস্যা থাকলেও তার উপকারিতা বলে শেষ করা যাবে না, কারণ ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। এই বিষয়টি আমাদের অনেক সময় পরীক্ষায় এসে থাকে। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে ঘর্ষণের প্রয়োজনীয়তা কি, বা ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারবো, ঘর্ষণের অনেক অসুবিধা থাকা সত্ত্বেও ঘর্ষণকে একটি প্রয়োজনীয় উপদ্রব হিসেবে গণ্য করা হয়। এর কারণ হলো ঘর্ষণ ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না। যদি ঘর্ষণ না থাকতো তাহলে বস্তুর কোনো গতি আর শেষ হতো না, বিরামহীনভাবে চলতে থাকতো। ঘর্ষণ আছে বলেই দেয়ালে একটি পেরেক স্থিরভাবে আটকে আছে, এবং ঘর্ষণের কারণেই পাকা দালান বা বাড়িঘর নির্মাণ করা সম্ভব হয়েছে। ঘর্ষণের ফলে কাগজে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে আমরা লিখতে পারছি। আমাদের জুতা এবং আমাদের মাটির মধ্যে সৃষ্ট ঘর্ষণের কারণে আমরা হাঁটাচলা করতে পারছি। সুতরাং বাতাসের ঘর্ষণ আছে বলেই প্যারাশুট ব্যবহার করে বিমান থেকে নিরাপদে মাটিতে নামা সম্ভব হয়েছে। তাই আমরা কখনো কখনো আমরা ঘর্ষণকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কমাতে চাই, আবার কখনো একে বাড়াতে চাই। অর্থাৎ ঘর্ষণকে যেমন পুরোপুরি বাদ দেওয়া যায় না, তেমনি ভাবে অনেক ক্ষেত্রে ঘর্ষণ আমাদের উপকারে আসে। এজন্যই ঘর্ষণকে একটি প্রয়োজনীয় উপদ্রব বলা হয়ে থাকে। আমরা ঘর্ষণ বলের দু একটি অঙ্ক যদি দেখি তাহলে আমাদের কোনো ঝামেলা আর থাকবে না। 70 কেজি ভরের বাক্সকে 500 নিউটন বলে মেঝের উপর দিয়ে আমরা টেনে নেওয়া হচ্ছে, মেঝের উপর দিয়ে টেনে নেওয়া হচ্ছে। বাক্সটি যখন চলে তখন বাক্স ও মেঝের মধ্যে গতীয় ঘর্ষণ সহ 0.50। বাক্সের ত্বরণ কত? এই অঙ্কের ক্ষেত্রে আমি একটি চিত্র অঙ্কন করে রেখেছি যে বাক্সটিকে অনুভূমিকের সাথে 500 নিউটন বলে টেনে নেওয়া হচ্ছে। এক্ষেত্রে 500 নিউটন বল দেয়া আছে, এবং যেহেতু বল এদিকে, তাহলে গতীয় ঘর্ষণ সহক উল্টো দিকে কাজ করবে। অর্থাৎ এটি গতির জন্য যে ঘর্ষণ বলটা লাভ করবে সেটি উল্টো দিকে, সেটির মান F কে, এবং গতীয় ঘর্ষণ সহক এর মান দেয়া আছে 0.5। তাহলে এটিকে যদি আমরা দেখি, এই ব্লকটি যেহেতু সমতলে আছে তাহলে ব্লকের ওজন নিচের দিকে কাজ করবে, এবং এই ওজনের সমান একটি প্রতিক্রিয়া পাবে, সেটি হচ্ছে আর। তার মানে আরই হচ্ছে বস্তুটির ওজন। তাহলে আমরা যদি এক্ষেত্রে ডাটাটা যদি একটু লিখে নেই ডাটাটা, তাহলে ডাটার ক্ষেত্রে আমরা দেখব বস্তুটি ভর দেওয়া আছে এক্ষেত্রে এম এর মান দেওয়া আছে 70 কেজি। সুতরাং বস্তুটি প্রতিক্রিয়া বা ওজন, প্রতিক্রিয়া হচ্ছে আর, এই আরটা হচ্ছে তার ওজনের সমান, তাহলে হচ্ছে mg। এক্ষেত্রে এম এর মান হচ্ছে 70 এবং জি এর মান ছিল আমাদের 9.8। যদি আমরা এটা গুণ দেই তাহলে এই প্রতিক্রিয়াটা আমরা পাবো 686 নিউটন। এটি হচ্ছে প্রতিক্রিয়া। তারপর হচ্ছে গতীয় ঘর্ষণ সহক। এই গতীয় ঘর্ষণ সহক হচ্ছে নিউকে, এর মান দেওয়া আছে এই যে 0.5, তারপর 0.5। তারপর আমাদের দেওয়া আছে প্রযুক্ত বল, এই যে প্রযুক্ত বল এফ এর মান দেওয়া আছে, প্রযুক্ত বল এফ সমান দেওয়া আছে আমাদের 500 নিউটন। এখন চেয়েছে বস্তুটির ত্বরণ কত? বস্তুটির ত্বরণ এ সমান হোয়াট, ত্বরণটি চেয়েছে এ সমান হোয়াট। এখন আমরা একটু খেয়াল করব, যদি আমরা ত্বরণটা বের করতে যাই তাহলে আমাদের একটি সূত্র জানি আমরা, এফ সমান এম এ, এই সূত্রটি জানি। এক্ষেত্রে এফ কিন্তু একটি নয়, এফ হচ্ছে দুইটি এফ হচ্ছে দুই দিকে, একটি ঘর্ষণ বল এবং অন্য একটি টান বল। কিন্তু দুই দিকে, তাহলে এর লব্ধি বল আমাদের বের করতে হবে। তাহলে একটি বল হচ্ছে এফ, এই যে একটি বল হচ্ছে এফ মান 500, তাহলে এটি ছিল আমাদের এফ এবং এর মান ছিল 500। তাহলে আমরা বলবো যে লব্ধি বল হচ্ছে আমাদের এফ মাইনাস এফ কে, অর্থাৎ লব্ধি বল হচ্ছে আমাদের এই মোট বল থেকে ঘর্ষণ বলটা বাদ দেওয়ার পরে যে বলটি থাকবে সেটি হচ্ছে লব্ধি বল। এই লব্ধি বলের জন্য এটি ত্বরণ হবে, ব্লকটির ত্বরণ যদি আমাদের এ হয়ে থাকে তাহলে ব্লকটির বল হচ্ছে এম, তাহলে এম এ, এখান থেকে আমরা এটা বের করতে পারবো। এখান থেকে যদি আমরা এটা বের করি তাহলে আমাদের এফ কে এর মানটা কিন্তু লাগবে। তাহলে এখান থেকে আমরা যদি এটা লিখি তাহলে এ সমান আমরা লিখতে পারবো এফ মাইনাস এফ কে। এক্ষেত্রে এফ এর মান দেওয়া আছে, এফ কে এর মান নাই, সুতরাং এটা আমরা 1 নং সমীকরণ যদি দিয়ে রাখি। এখন আমরা এফ কে এর মানটা বের করব। আমরা জানি গতীয় ঘর্ষণ সহক, এটা আমরা আবার লিখতে পারি। আবার আমরা জানি গতীয় ঘর্ষণ সহক মিউকে সমান এফ কে ডিভাইড বাই প্রতিক্রিয়া আর, এই সূত্রটি কিছুক্ষণ আগে আমরা পড়েছি। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারবো
Fk সমান μk ইন্টু r, এটা যদি আমরা লিখে নিই তাহলে এই μk এর মান হচ্ছে 0.50 এবং এই r এর মান হচ্ছে 600, আর হচ্ছে প্রতিক্রিয়া ওজনের সমান, তাহলে 686 নিউটন। এটাকে যদি আমরা গুণ দেই তাহলে আমরা একটা F এর মান পেয়ে যাব এবং এর মানটা আমরা পাবো 343 নিউটন। 343 নিউটন হচ্ছে F এর মান। এখন এই F এর মান আমরা যে মানটি এই ক্ষেত্রে আমরা পেলাম, এই F এর মানটি যদি আমরা এই সমীকরণের মধ্যে বসিয়ে দিই তাহলে আমরা সাধারণত ত্বরণ পেয়ে যাব। সুতরাং আমরা ত্বরণ 1 নং হতে পাই আমরা লিখতে পারবো 1 নং হতে আমরা লিখতে পারি ত্বরণ A সমান F এর মান ছিল 500 এবং এক্ষেত্রে F এর মান ছিল 343 এবং এক্ষেত্রে ছিল আমাদের নিচে ছিল ডিভাইড বাই M এবং M এর মান ছিল 70। তাহলে 500 থেকে যদি আমরা 373 যদি বিয়োগ দিই তাহলে থাকবে আমাদের 157 ডিভাইড বাই 70 এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মান পাবো আমরা 2.24 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটি মূলত হচ্ছে আমাদের ত্বরণ, ওই বাক্সটির ত্বরণ। তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক আমরা খুব সহজেই করতে পারবো যদি আমরা এই সূত্রটি সুন্দর করে বুঝতে পারি। এখন আমরা দেখব মৌলিক বল। মৌলিক বলের সংজ্ঞাটি যদি দেখি, যে সকল বল অন্যান্য বল থেকে উৎপন্ন হয় না এবং অন্য বলের রূপ বা রূপান্তর নয় বরং অন্যান্য বল এইসব বল থেকে উৎপন্ন হয় তাদেরকে মৌলিক বল বলে। মৌলিক বল 4 প্রকার: 1 মহাকর্ষ বল, 2 তাড়িত চুম্বক বল, 3 সবল নিউক্লিয় বল, 4 দুর্বল নিউক্লিয় বল। মহাকর্ষ বল যদি আমরা দেখি, মহাকর্ষ বল মহাবিশ্বের প্রত্যেক বস্তুই একে অপরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলই হলো মহাকর্ষ বল। মহাকর্ষ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং বস্তু দুটির সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়াশীল। আমাদের একটি বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে, বিজ্ঞানীরা ধারণা করেন যে গ্র্যাভিটন নামক কণার বিনিময়ের কারণে মহাকর্ষ বল সৃষ্টি হয় এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মহাকর্ষ বল এই 4টি মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল। মহাকর্ষ বলের কারণে বস্তুর ওজন অনুভূত হয় এবং গ্রহসমূহ নক্ষত্রের চারদিকে ঘুরে এবং পৃথিবীর যাবতীয় প্রাণী ও বস্তু ভূপৃষ্ঠের সংলগ্ন লেগে থাকে, অর্থাৎ ছিটকে পড়ে না। তারপর 2 নম্বর তাড়িত চুম্বক বল। তাড়িত চুম্বক বল হচ্ছে দুটি চার্জিত বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে তাকে তাড়িত চুম্বক বল বলে। আমরা যদি দেখি যে দুটি চার্জ, একটি চার্জ ধরলাম আমরা Q1 এবং অন্য একটি চার্জ যদি আমরা Q2 ধরি, এই দুটি চার্জের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে সেটি মূলত হচ্ছে তাড়িত চুম্বক বল। এই চার্জটি যদি ধনাত্মক হয়, এটা যদি ধনাত্মক হয় তাহলে আকর্ষণ বল হবে না, এটি হবে বিকর্ষণ বল। কারণ প্লাসে প্লাসে বিকর্ষণ করবে, দুটি সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে। এরপর যদি আমাদের একটি যদি মাইনাস হয়ে থাকে এবং অন্যটি যদি প্লাস হয় তাহলে হবে সেটি আকর্ষণ বল, কারণ অসমধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে। আমাদের আরেকটি বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে, অবশ্যই এই তাড়িত চুম্বক বল মহাকর্ষ বলের তুলনায় অনেক অনেক গুণ বেশি শক্তিশালী। কারণ যেমন আমরা যদি মনে করি যে একটি এই কাগজের টুকরো চিরুনি দ্বারা যখন আমরা আকর্ষিত হয় দেখতে পাই, তখন দেখা যায় কাগজের টুকরোটি চিরুনির মধ্যে লাফ দিয়ে উঠে চলে যায়, যদিও এই কাগজের টুকরাকে পৃথিবী তার নিজের দিকে টানতেছে। সুতরাং এক্ষেত্রে অভিকর্ষ বলের তুলনায় এই তাড়িত চুম্বক বল অনেক বেশি শক্তিশালী। এরপর আমরা দেখব 3 নম্বর সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত যে সকল কণা থাকে, তার মানে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে সকল কণা থাকে সেটি হচ্ছে প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রন থাকে আমাদের পরমাণু নিউক্লিয়াসের ভিতরে। এটি হচ্ছে পরমাণু। এই পরমাণু নিউক্লিয়াসের ভিতরে যেহেতু প্রোটন এবং নিউট্রন থাকে, এদের মধ্যে যে শক্তিশালী বল কাজ করে তাদেরকে মূলত সবল নিউক্লিয় বল বলে। তার মানে সবল নিউক্লিয় বল সবসময় নিউক্লিয়ন এর মধ্যে কাজ করে। নিউক্লিয়ন হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে সকল কণা থাকে। এখন কথা হচ্ছে যে নিউক্লিয়ন, সবল নিউক্লিয় বল এদের মধ্যে যে কাজ করতেছে, এক্ষেত্রে নিউক্লিয়াসের মধ্যে তো অনেকগুলো প্রোটন থাকে। প্রোটনে বিকর্ষণ করার পর তারা তো এই একে অপরকে বিকর্ষণ করে দূরে সরে যাওয়ার কথা, প্রোটনে বিকর্ষণ করে। কিন্তু দেখা যাচ্ছে যে এই প্রোটনে বিকর্ষণ করে দূরে সরে যায় না, কারণ এক্ষেত্রে প্রোটনের সাথে নিউট্রনের একটি বন্ধন থাকে। তাহলে নিউট্রন এক্ষেত্রে নিউট্রন বন্ধন থাকে অথবা নিউট্রন প্রোটন বন্ধন থাকে। এই নিউট্রন বন্ধন এবং নিউট্রন প্রোটনের বন্ধন এর তুলনায় প্রোটন বন্ধন কম শক্তিশালী। এই জন্য
পরমাণু থেকে এই প্রোটনগুলো আলাদা হতে পারে না, এজন্য এরা একে অপরের সাথে শক্তিশালী বন্ধনে আবদ্ধ থাকে, এজন্য পরমাণু ভেঙে যায় না। সুতরাং পরমাণু নিউক্লিয়াসের মধ্যে সবল নিউক্লিয় বল কাজ করে। এরপর আমরা দেখব যে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে যদি আমরা দেখি, যে সকল নিউক্লিয়াস অস্থায়ী, অর্থাৎ যে সকল নিউক্লিয়াস হচ্ছে তেজস্ক্রিয় নিউক্লিয়াস, যাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 82 অপেক্ষা বেশি, তাদেরকে তেজস্ক্রিয় নিউক্লিয়াস বা অস্থায়ী নিউক্লিয়াস বলা হয়। এই তেজস্ক্রিয় নিউক্লিয়াস যেমন আমরা ইউরেনিয়াম চিন্তা করতে পারি, এদের নিউক্লিয়াসগুলো দুর্বল, এজন্য এই নিউক্লিয়াসগুলো বিটা কণা নির্গত করে অন্য মৌলে পরিণত হতে থাকে বা অন্য নিউক্লিয়াসে পরিণত হতে থাকে, এবং ধারণা করা হয় যে বোসন নামক এক প্রকার কণার বিনিময়ের দ্বারা এ বল সৃষ্টি হয়। অর্থাৎ দুর্বল নিউক্লিয় বল কাজ করে নিউক্লিয়াসের ভিতরে, কিন্তু সেক্ষেত্রে এই নিউক্লিয়াসের ভিতরে কণাগুলোর মধ্যে এক প্রকার অস্থিতিশীল অবস্থায় কাজ করে এবং বোসন নামক কণা এখান থেকে নির্গত হয় বলেই দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয়। তো আমাদের মনে রাখতে হবে, গ্র্যাভিটন নামক কণা এর বিনিময়ের ফলে মহাকর্ষ বল সৃষ্টি হয়, এবং এই তাড়িত চুম্বক বলের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাড়িত চুম্বক বলের ক্ষেত্রে এই ফোটন নামক ভরহীন বা চার্জিং কণার বিনিময়ের জন্য তাড়িত চুম্বক বলের সৃষ্টি হয়, এবং সবল নিউক্লিয় বল সৃষ্টি হয় মেসন নামে এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা। এই সবল নিউক্লিয় বল সৃষ্টি হয় এবং দুর্বল নিউক্লিয় বল বিটা ক্ষয়ের জন্য সৃষ্টি হয়ে থাকে। আমরা মৌলিক বলগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখব, যেমন মহাকর্ষ বল এর পাল্লা হচ্ছে অসীম। মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম। অসীম হচ্ছে মহাকর্ষ বলের পাল্লা। কারণ মহাকর্ষ বলের পাল্লা অসীম বলেই আমরা দেখি যে তারাগুলোকে একত্রে আবদ্ধ করে বিভিন্ন ধরনের গ্যালাক্সি তৈরি করে। এই মহাকর্ষ বলের কারণে তারাগুলো একত্র হয়ে বিভিন্ন ধরনের গ্যালাক্সি তৈরি করে, এজন্য এর পাল্লা হচ্ছে অসীম। এরপর আমরা যদি দেখি যে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে পাল্লা হবে দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে আমরা পাল্লা যদি দেখি, সেক্ষেত্রে পাল্লা হবে দুর্বল নিউক্লিয় বলের পাল্লা 10⁻16 মিটার। কারণ দুর্বল নিউক্লিয় বল নিউক্লিয়াসের ভিতরে কাজ করে, এই জন্য নিউক্লিয়াসের ভিতরের ব্যাসার্ধ একেবারে অল্প বা ব্যাস একেবারে অল্প, এই জন্য দুর্বল নিউক্লিয় বল কাজ করে আমাদের 10⁻16 মিটার পর্যন্ত। তারপর হচ্ছে তাড়িত চুম্বক বল। আমরা তাড়িত চুম্বক বল এর পাল্লা হচ্ছে অসীম। তাড়িত চুম্বক বলের পাল্লা হচ্ছে অসীম, অর্থাৎ তাড়িত চুম্বক বল অনেক দূর পর্যন্ত কাজ করতে পারে, তাহলে তাড়িত চুম্বক বল এর পাল্লা হচ্ছে অসীম। এরপর যদি দেখি সবল নিউক্লিয় বল এর পাল্লা, সবল নিউক্লিয় বল এর পাল্লা হচ্ছে 10⁻15 মিটার, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরেই তার পাল্লা। এটি হচ্ছে সবল নিউক্লিয় বলের পাল্লা, এতটুকু দূরত্ব পর্যন্ত সে আকর্ষণ করতে পারে। সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻15 মিটার। এখন আমরা দেখব সংঘর্ষ। সংঘর্ষ মূলত দুই প্রকার, এক নাম্বার স্থিতিস্থাপক সংঘর্ষ, দুই নাম্বার হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষের শর্তটি যদি দেখি, যে সংঘর্ষটি যদি স্থিতিস্থাপক হয় তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র এবং গতিশক্তি দুটি সংরক্ষিত হবে, অর্থাৎ m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। অর্থাৎ দুটি বস্তুর ক্ষেত্রে যদি সংঘর্ষ হয়, এটি ধরলাম আমরা m1, তার বেগ ধরলাম আমরা u1, এবং অন্য একটি বস্তুর ভর ধরলাম আমরা m2, তার বেগ ধরলাম আমরা u2। এখন যদি u1 এবং u2 এদের মধ্যে যদি সংঘর্ষ ঘটে, তার মানে সংঘর্ষ হওয়ার পর যদি তারা এরকম হয়, সংঘর্ষ হওয়ার পরে তারা m1 আর এটা হচ্ছে m2, তারপর তারা পৃথক হয়ে যাবে। পৃথক হওয়ার পর একটা যাবে আমাদের m1 বরের বস্তু যাবে v1 বেগে, এবং m2 বরের বস্তু আমাদের যাবে v2 বেগে। এখন তাদের বেগ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে সংঘর্ষের পরে এই সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে নাকি অস্থিতিস্থাপক হবে সেটি বোঝার জন্য, সংঘর্ষটি যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে তার আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি, অর্থাৎ ভরবেগের সংরক্ষণ সূত্রটি মেনে চলবে, অর্থাৎ এটা এবং এটা দুইটাই সমান হবে, এবং সাথে সাথে শক্তির নিত্যতা সূত্রও পালিত হবে। তার মানে এটা হবে হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার সমান হবে হাফ m1v1 স্কোয়ার
প্লাস হাফ m2 v2 স্কোয়ার। তার মানে সংঘর্ষের পূর্বে তার গতিশক্তি যা থাকবে এবং সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি তাই থাকবে। যদি এই দুইটা শর্ত যদি পূরণ করে, এই শর্তটি এবং এই শর্তটি, তাহলে সংঘর্ষটি হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ। তার মানে স্থিতিস্থাপক সংঘর্ষটি কোনো অঙ্কের ক্ষেত্রে যদি বলে যে দেখাও যে সংঘর্ষটি স্থিতিস্থাপক সংঘর্ষ কি না, তাহলে আমাদের এটি প্রমাণ করতে হবে যে m1u1 প্লাস m2u2 বের করতে হবে এবং m1v1 প্লাস m2v2 বের করবো। যদি দুইটা সমান হয় তখনই কিন্তু বলা যাবে না যে সংঘর্ষটি স্থিতিস্থাপক, কারণ এটিও সমান হতে হবে, এটিও বের করতে হবে এবং সাথে সাথে সংঘর্ষের পূর্বের গতিশক্তি সমষ্টি এবং সংঘর্ষের পরের গতিশক্তি সমষ্টি বের করতে হবে। যদি এই দুটি শর্ত যদি সমান হয় তাহলে সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে। তাহলে আমরা বলতে পারি যে ভরবেগের সংরক্ষণ সূত্রটি এবং গতিশক্তির সংরক্ষণশীলতার যে সূত্রটি আছে, যদি এই দুটি সমান হয়, তার মানে এই দুটি সমান হলে হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, এবং যদি এটা সমান হয় কিন্তু গতিশক্তির যদি সমান না হয় তাহলে সেক্ষেত্রে এটি হচ্ছে কিন্তু আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ। সুতরাং এই দুটি বৈশিষ্ট্য থেকে আমরা সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক সে বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারবো। এখন অনেক সময় উদ্দীপকের সময় এভাবে দেয়া থাকে যে আমাদের বলে দিল যে u1 বেগ, কথার কথা u1 এর বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড এবং u2 এর বেগ দেওয়া আছে আমাদের 8 মিটার পার সেকেন্ড। যেহেতু এটার বেগ বেশি তাহলে এটার বেগ যেহেতু কম, কোনো এক সময় চলতে চলতে একে এসে ধাক্কা দিবে এবং এটা ভর দেওয়া আছে, মনে করলাম যে এটা ভর দেওয়া আছে 5 কেজি এবং এটা মনে করলাম যে ভর দেওয়া আছে এই 10 কেজি। তাহলে এটা যেহেতু এর বেগ বেশি তাহলে একে একসময় ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার পরে তাদের মধ্যে সংঘর্ষ হলো, সংঘর্ষের পর তারা অন্যরকম একটি ব্যাগে চলবে। এই v1 ব্যাগটা কত এবং এক্ষেত্রে যে আমাদের v2 আছে, এই v2 এই ব্যাগের মানটা কত, অনেক সময় এই দুটি মান চায়। যদি এই দুটি মান যখন আমাদের চেয়ে থাকবে তখন আমাদের একটি সূত্র আমরা মনে রাখবো, যে সেই সূত্রটি কিভাবে আমরা বের করব। আমরা মনে করি যে এক্ষেত্রে এই v1 এর মানটা কত হবে, v2 মানটি কত হবে, আমরা একটি সূত্র আছে, সূত্রটি সাহায্যে দেখতে পারবো। এই সকল অঙ্কের ক্ষেত্রে আমরা লিখবো যে বেগ যদি আমরা v1 যদি বের করি, অর্থাৎ শেষ বেগটা যদি v1 বের করি, v1 সমান হবে, যেহেতু এক্ষেত্রে 1 এই জন্য আমরা লিখবো m1 মাইনাস m2। এই 1 লেখার কারণে এখানে 1 লিখলাম, 1 মাইনাস m2 ইন্টু হচ্ছে এক্ষেত্রে 1, এই জন্য এক্ষেত্রে আমাদের বেগটা হবে 1, অর্থাৎ আদি বেগ 1 হবে। 2 এক্ষেত্রে হবে আমাদের m2 এবং u2, কারণ আমরা খেয়াল রাখবো এক্ষেত্রে 1 যখন লিখবো তখন লিখবো m1 মাইনাস m2, এক্ষেত্রে আদি বেগ লিখবো 1 এবং প্লাস দেওয়ার পরে এখানে লিখবো m2 এবং u2, অর্থাৎ 2m2 u2 ডিভাইডেড বাই লিখবো m1 প্লাস m2। এটি হচ্ছে আমাদের প্রথম গাড়ির শেষ বেগ, অর্থাৎ প্রথম বস্তুর শেষ বেগ। একইভাবে আমরা যদি দ্বিতীয় বস্তুর শেষ বেগ যদি দেখি, তাহলে দ্বিতীয় বস্তুর শেষ বেগ আমরা লিখবো v2 সমান, যেহেতু এক্ষেত্রে 2 লিখেছি এই জন্য সেটি হবে আমাদের m2 মাইনাস m1 ইন্টু, এখানে 2 লেখার জন্য আমরা এক্ষেত্রে লিখবো u2 লিখবো, এবং যেহেতু এক্ষেত্রে 2 লিখছি এবং এক্ষেত্রে 2, এখন লিখবো 2 m1 আর লিখবো আমরা u1, এটা হচ্ছে u1, 2 m1 u1 ডিভাইড বাই m1 প্লাস m2। অর্থাৎ আমরা এইভাবে দুটি সূত্রের মাধ্যমে আমরা এই সংঘর্ষের পরের ব্যাগগুলো বের করতে পারবো। তার মানে আমরা যে চিত্রটি দেখছিলাম এই চিত্র অনুসারে এক্ষেত্রে আমরা এক্ষেত্রে v1 এবং এক্ষেত্রে আমরা পেয়েছি v2 এর আমরা দুইটি মান আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। একটি সূত্র হচ্ছে এটি এবং অন্য একটি সূত্র হচ্ছে আমাদের এটি। এটির সাহায্যে আমরা এই ব্যাগের মান বের করতে পারবো। এখন আমরা দেখব মহাকর্ষ বলের সূত্র। আমরা মহাকর্ষ বলের সূত্রটি জানি যে F সমান g m1 m2 বাই d স্কয়ার। এক্ষেত্রে দুটি বস্তু, একটি বস্তু ছিল m1 ভর এবং অন্য একটি বস্তু এক্ষেত্রে যদি থাকে আমাদের m2 ভর, তারা একে অপর থেকে যদি d দূরত্ব থেকে থাকে তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বলটি হবে সে আকর্ষণ বলটি হচ্ছে আমাদের F। এবং মনে রাখতে হবে এই মহাকর্ষ বল অবশ্যই হচ্ছে আকর্ষণধর্মী বল। এই মহাকর্ষ বলের সংজ্ঞা থেকে জানি এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদের ভরের গুণফলের সমানুপাতিক, m1 সমানুপাতিক m2 এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে 1/d স্কয়ার হবে বর্গের ব্যস্তানুপাতিক। এবং এদেরকে যদি আমরা একত্রিত করি তাহলে আমি এই সূত্রটি পাই, F সমান g m1 m2 বাই d স্কয়ার। আমার গতি অধ্যায়ের মধ্যে এই সূত্রটির প্রতিপাদন বা সুন্দর করে প্রমাণ দেখানো হয়েছে। গতি অধ্যায়ের মধ্যে দ্বিতীয় অধ্যায় গতি, সেখানে এটির প্রমাণ খুব ভালো করে দেখানো হয়েছে। এজন্য এখানে আমরা ভিডিওটি লম্বা না করে আমরা সামনের দিকে অগ্রসর হব।
এক্ষেত্রে জি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, m1 প্রথম বস্তুর ভর, m2 দ্বিতীয় বস্তুর ভর এবং d হচ্ছে তাদের মধ্যবর্তী একটি দূরত্ব। এখন এই সূত্রের সাহায্যে আমরা এই মহাকর্ষ বলের মান খুব সহজেই নির্ণয় করতে পারবো। আমাদের আরেকটি বিষয় জানা থাকতে হবে, যদি এই দুটি বস্তুর মধ্যে একটি বস্তু যদি পৃথিবী হয়ে যায়, ধরলাম এই বস্তুটি আমাদের পৃথিবী যদি হয়, তখন আমরা এই m2 এর মান লিখতে পারবো m, অর্থাৎ পৃথিবীর ক্ষেত্রে আমরা m2 এর মানটা m লিখতে পারবো। তার মানে পৃথিবীর ক্ষেত্রে m2 এর মানটা আমরা m লিখলাম। একটি বস্তুর ভর ধরলাম আমরা m1 না ধরে, এটা একটি বস্তু যদি ধরি তখন ধরলাম আমরা m। তাহলে একটি বস্তুর ভর হচ্ছে m এবং পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল লেটার m। যদি এটি আমাদের পৃথিবী হয়ে যায় তাহলে এর ভর হচ্ছে m, এবং এই পৃথিবীর উপরে যে কোনো ভূপৃষ্ঠতে একটি বস্তুর ভর দিলাম m। তাহলে পৃথিবী এবং অন্য একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে তখন কিন্তু সেটি অভিকর্ষ হবে। তখন আমরা অভিকর্ষ বল F সমান লিখতে পারবো জি m1, এই m1 এর জায়গায় আমরা পৃথিবীর ভর এবং m2 এর জায়গায় যদি আমরা এই বস্তুর ভর বসাই তাহলে জি mm বাই ডি স্কোয়ার। এক্ষেত্রে দূরত্ব হবে আমাদের আর, পৃথিবীর ব্যাসার্ধর সমান। অর্থাৎ আমরা যদি একটু দেখি যে এটি হচ্ছে পৃথিবীর উপরে একটি বস্তু, এর ভর হচ্ছে m এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি r হয়ে থাকে, পৃথিবী সবসময় কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, কেন্দ্র হচ্ছে ও, কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এবং পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে অভিকর্ষ অভিকর্ষ বল বলা হয়। এই জন্য অভিকর্ষ বল হচ্ছে F, এটাকে আমরা বলতে পারি অভিকর্ষ বল। যদি অভিকর্ষ বল যদি হয়ে থাকে, অভিকর্ষ বল F সমান জি এম এম বাই আর স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে দূরত্ব ছিল r। এখন এটি ছিল অভিকর্ষ বল এবং এটি ছিল আমাদের মহাকর্ষ বল। দুটি বস্তু থাকলে মহাকর্ষ বল এবং একটি যদি পৃথিবী হয় তখন সেটি হবে অভিকর্ষ বল। এখন আমরা যদি এক কাজ করি, যে অভিকর্ষ বল আমরা পেয়েছি F সমান জি এম এম বাই আর স্কোয়ার, ঠিক একইভাবে আমরা ওজনের সংজ্ঞা থেকে জানি যে কোনো বস্তুকে পৃথিবী তার যে বলে আকর্ষণ করে তাকে তার ওজন বলে। অর্থাৎ কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে তার ওজন বলে। তো ওজন ডব্লিউ সমান লিখতে পারি আমরা mg। যেহেতু পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে সেটি যদি ওজন হয়ে থাকে, আবার কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করলে সেটি আবার অভিকর্ষ বল। সুতরাং অভিকর্ষ বল এবং ওজন একই জিনিস, এর জন্য আমরা এটাকে লিখতে পারি F সমান ডব্লিউ সমান mg। অর্থাৎ ওজনের সংজ্ঞা থেকে জানি কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে তার ওজন বলে, তাহলে ওজন হচ্ছে mg। আবার কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করলে তাকে আমরা অভিকর্ষ বল বলি, কারণ পৃথিবী যদি কোনো বস্তুকে আকর্ষণ করে তখন তাকে অভিকর্ষ বল বলা হয়। এই অভিকর্ষ বল এবং ওজন যেহেতু একই কথা, এই জন্য আমরা F সমান mg লিখতে পারি। এখানে আমরা mg এর মানটি বসিয়ে দেব। যদি mg এর মানটি বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারবো mg, অর্থাৎ এই F সমান mg বসালাম, F এর জায়গায় mg বসালাম, এই ক্ষেত্রে লিখবো জি এম এম বাই আর স্কোয়ার। এক্ষেত্রে স্মল লেটার m যদি চলে যায় তাহলে আমাদের সূত্রটি দাঁড়ালো অভিকর্ষ ত্বরণের জি সমান জি এম বাই আর স্কোয়ার। অর্থাৎ এই সূত্রের সাহায্যে আমরা অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে পারবো। এক্ষেত্রে জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, এর মান হচ্ছে 6.673 গুণন 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। আবার এই আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এবং জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমরা যদি এই মানগুলো বসাই এবং m হচ্ছে পৃথিবীর ভর, এই মানগুলো যদি বসাই তাহলে আমরা অবশ্যই এই জি এর একটা মান পাবো, এবং এই জি এর যে মানটা আমরা পাবো সেটির মান ভূপৃষ্ঠে যদি নির্ণয় করি তাহলে সেটির মান হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা যে জি এর মানটি দেখেছি 6.673 গুণন 10⁻11, এখানে আসলে -11 হবে, একটু মিস্টেক হয়ে গেছে, -11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এবং এই মানগুলো যদি বসাই তাহলে আমরা এই জি এর সঠিক একটি মান পাবো। এখন আমরা দেখব ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা অথবা আর উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানটি কেমন হবে। আমরা যদি একটু দেখি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় বা আর উচ্চতায় অভিকর্ষ ত্বরণটি কত। ধরলাম এটি একটি পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এই আর, এবং পৃথিবী থেকে স্মল লেটার আর উচ্চতায় অভিকর্ষ ত্বরণ হচ্ছে আমাদের জি প্রাইম। এই ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি এবং ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতায় অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি প্রাইম। এখন এই ভূপৃষ্ঠে যে জি, এই জি এর সমীকরণ আমরা জানি। ভূপৃষ্ঠের ক্ষেত্রে আমরা লিখতে পারি, যদি আমরা এখানে লিখি ভূপৃষ্ঠে
জি সমান আমরা জানি gm/r², কারণ সেক্ষেত্রে দূরত্ব ছিল পৃথিবীর ব্যাসার্ধ r এবং ভূপৃষ্ঠ থেকে r উচ্চতায়, তাহলে আমরা লিখতে পারি r উচ্চতায় অভিকর্ষ ত্বরণ g প্রাইম সমান আমরা লিখব gm/r+r²। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের এই r এর সাথে এই r যোগ হবে, এই জন্য হচ্ছে r+r²। এখন এটা যদি 1 নং হয়, এটা যদি 2 নং হয়, আমরা 2/1 দিয়ে দিব। যদি 2/1 দেই, 2 ভাগ সমীকরণ 1 যদি দেওয়া হয়, আমাদের 2 এ ছিল g প্রাইম এবং 1 এ ছিল g সমান 2 নং এ ছিল gm/r+r² এবং 1 নং এ ছিল gm/r², এরকম ছিল। এটাকে যদি আমরা উল্টিয়ে দিই, তাহলে হবে আমাদের gm/r+r² ইন্টু r² gm, এরকম থাকবে। উল্টিয়ে দিলে এরকম হয়, তারপর gm দুটি কাটা যায়, তাহলে আমাদের সমীকরণটি দাঁড়ায় r², r+r, সরি এটা ক্যাপিটাল লেটার r হবে, r+r² এরকম দাঁড়ায়। এখন আমরা এই সমীকরণকে r² দ্বারা ভাগ করব। উপরের লব এবং হরকে আমরা যদি r² দ্বারা ভাগ করি, তাহলে এক্ষেত্রে হবে আমাদের r²/r² এবং এক্ষেত্রে হবে আমাদের r+r²/r², অর্থাৎ এরকমটাই হবে। এই সমীকরণকে আমরা r² দ্বারা ভাগ করেছি, উপরে r² দ্বারা ভাগ করেছি এবং নিচেও r² দ্বারা ভাগ করেছি। r² ভাগ করার জন্য এই ক্ষেত্রে আমাদের এটা হবে 1। যদি এটা 1 হয়ে থাকে, তাহলে উপরে লিখতে পারি আমরা 1 এবং নিচে লিখতে পারি r+r, ক্যাপিটাল লেটার r প্লাস স্মল লেটার r প্লাস ক্যাপিটাল লেটার r²। এরকম ভাবে লেখা যায়, কারণ স্কয়ার এবং স্কয়ার থাকার কারণে লেখা যায়, স্কয়ার থাকার জন্য এইভাবে লেখা যায়। তারপর যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে হবে 1, এটা লেখা যায় 1 প্লাস r/r² আর বাম পাশে ছিল আমাদের g'/g, এরকম ছিল। এখন যদি এটাকে আমরা g প্রাইম হিসেবে যদি লিখি, তাহলে g প্রাইম সমান লিখতে পারবো আমরা g/1 প্লাস r/r²। অর্থাৎ এই সমীকরণের সাহায্যে আমরা ভূপৃষ্ঠ থেকে r উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে পারবো। এখন যদি বলা থাকে, আমরা জানি ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান আমরা জানি 9.8, এখানে বসাবো 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। এবং ভূপৃষ্ঠ থেকে যদি r উচ্চতায় বলে, যদি 200 কিলোমিটার বলে বা 300 কিলোমিটার বলে, তাহলে এক্ষেত্রে r এর মান 200 কিলোমিটার বা 300 কিলোমিটার হবে। এক্ষেত্রে মিটার বানিয়ে নিব এবং পৃথিবীর ব্যাসার্ধ বসাবো এবং এই আমরা হোল স্কয়ার করে দেব। করে দেওয়ার পরে যে মানটা পাবো, ভূপৃষ্ঠ থেকে উপরের মানটা পাবো। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ভূপৃষ্ঠ থেকে যতই আমরা উপর দিকে যাব, ততই অভিকর্ষ ত্বরণ মান কমতে থাকবে। ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে যাব, তত অভিকর্ষ ত্বরণ মান কমতে থাকবে। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে g প্রাইম লেস দেন g হবে। এটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে ভূপৃষ্ঠ থেকে উপর দিকে গেলে j এর মান কমে, অথবা ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলেও j এর মান কমে। কমতে পৃথিবীর কেন্দ্রে, অর্থাৎ এই O বিন্দুতে কিন্তু অভিকর্ষ ত্বরণ মান আমাদের শূন্য হবে। পৃথিবীর কেন্দ্রেতে অভিকর্ষ ত্বরণ মান আমাদের শূন্য হবে। নিচের দিকে গেলেও কমে এবং উপর দিকে গেলেও অভিকর্ষ ত্বরণ মান কমতে থাকে। সুতরাং আমরা ভূপৃষ্ঠ থেকে h বা r উচ্চতায় অভিকর্ষ ত্বরণের যে সূত্রটি আমরা পেলাম, সেটি হচ্ছে g প্রাইম সমান g/1 প্লাস r ডিভাইড বাই ক্যাপিটাল লেটার r²। এই সূত্রের সাহায্যে আমরা অভিকর্ষ ত্বরণ এর মান নির্ণয় করতে পারবো ভূপৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতায়। তার মানে সূত্রটি হচ্ছে আমাদের মূলত এটি হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটি খুব সহজেই করতে পারবো। এখন আমরা দেখব কপিকলের কিছু অঙ্ক এর সূত্র এর প্রতিপাদন, কারণ কপিকলের অনেক সময় অঙ্কগুলো এসে থাকে। চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে m1 এবং m2 ভরের দুটি বস্তু, m1 এর ভর বড় এবং m2 এর ভর হচ্ছে ছোট। এই ক্ষেত্রে যেহেতু এর ভর বেশি, এই জন্য একটি কপিকলের উপর দিয়ে একটি সুতার সাহায্যে দুটি বস্তুকে ঝুলানো হয়েছে। এর ভর যেহেতু বেশি, এই জন্য বস্তুটি নিচের দিকে পড়বে এবং এর ত্বরণ হচ্ছে a, এবং যেহেতু সুতা দিয়ে বাঁধা, এই জন্য এই বস্তুটি উপর দিকে উঠবে। এর ভর যেহেতু কম, এর ত্বরণ হচ্ছে a। এই জন্য এদের সাধারণ ত্বরণ কিন্তু a, কারণ এটি যত ত্বরণে নামবে, এটি ঠিক তত ত্বরণেই উঠবে, কারণ সুতা দিয়ে বাঁধা। এবং আমাদের কপিকলের ক্ষেত্রে মনে রাখতে হবে,
এই কপিকলটি হচ্ছে ঘর্ষণবিহীন, এক্ষেত্রে কোনো ঘর্ষণ বল নেই। ঘর্ষণ বল যেহেতু নেই, এই জন্য শুধু সুতার টানটা আমাদের এই সুতার এই মধ্যে যে টান কাজ করবে, এই টানের জন্যই এই বস্তুটি নিম্নমুখী ত্বরণ তৈরি হবে এবং এটির ঊর্ধ্বমুখী ত্বরণ তৈরি হবে। এখন এই এই ধরনের অঙ্কর ক্ষেত্রে এই ক্ষেত্রে M1 এর মান 7 কেজি বা 10 কেজি দেওয়া থাকে এবং M2 এর মান 5 কেজি বা 3 কেজি দেওয়া থাকলে এটি ত্বরণ কত হবে এটি বের করতে বলে অনেক সময় বলে যে সুতার টানটি কত। তাহলে আমাদের মনে রাখতে হবে এর থেকে এখানেও সুতার টান উপরের দিকে এবং এক্ষেত্রেও সুতার টান কিন্তু উপরের দিকে, কারণ ওজন নিচের দিকে কাজ করতেছে, সুতার টান উপরের দিকে। এই ক্ষেত্রে ওজন নিচের দিকে কাজ করতেছে, সুতার টান হচ্ছে উপরের দিকে। এখন আমরা এই চিত্রের মাধ্যমে নির্ণয় করব যে এই কপিকলের ক্ষেত্রে সাধারণ ত্বরণের এ এর সূত্র হচ্ছে m1 - m2 × g / m1 + m2, আর এক্ষেত্রে এই সুতার টান হবে t = 2m1 m2 g / m1 + m2। এই দুটি সমীকরণ আমরা দেখব যে আসলে কিভাবে এসেছে এই চিত্র থেকে। এখন আমরা একটু যদি খেয়াল করি যে এটার ভর যেহেতু কম, তাহলে এটার ওজন হচ্ছে নিম্নমুখী এবং এটার ওজন হচ্ছে আমাদের m1g, অর্থাৎ এটার ওজন হচ্ছে আমাদের m1g। এই m1gটা যদি আমরা এই ক্ষেত্রে লিখে নিই যে এর ওজন হচ্ছে m1 × g এবং এর ওজন হচ্ছে m2 × g। এখন এটার ওজন যেহেতু বেশি, এজন্য নিচের দিকে পড়তেছে, তাহলে সুতার টান কম, সুতার টানের তুলনায় ওজন বেশি বলে বস্তুটি নিচের দিকে পড়তেছে। সুতার টানের তুলনায় ওজনটাই বেশি বলে বস্তুটি নিচের দিকে পড়তেছে, এজন্য ওজনটি বেশি হবে। এজন্য আমরা এই m1 ভরের জন্য আমরা লিখতে পারবো, এই m1 ভরের জন্য আমরা লিখতে পারবো m1 ভরের জন্য আমরা লিখতে পারবো, যেহেতু ওজনটা বেশি সুতার টানটা কম, তাহলে লিখতে পারবো m1g - সুতার টান, অর্থাৎ m1g ওজনটা বেশি থেকে সুতার টানটা বাদ দেওয়ার পরে যতটুকু বল থাকবে সে বলে নিচের দিকে পড়বে। তাহলে কে পড়বে? নিচের দিকে প্রথম বস্তুটি পড়বে, এজন্য হচ্ছে m1a। এজন্য m1a ত্বরণে এই বস্তু নিচের দিকে পড়বে, তার ওজনের তুলনায় টান কম, এজন্য ওজন থেকে টান বাদ দেওয়ার পরে যতটুকু বল থাকবে সে বলের কারণে সে নিচের দিকে এই ত্বরণে পড়বে। এটি আমরা m1 ভরের জন্য বলতে পারি। ঠিক একইভাবে এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি, ঠিক একইভাবে আমরা লিখতে পারবো যে m2 ভরের জন্য লিখতে পারবো m2 ভরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওজনের তুলনায় সুতার টানটা বেশি হবে, কারণ যেহেতু এটা উপর দিকে উঠতেছে, এই বস্তুটি যেহেতু উপর দিকে উঠতেছে, তাহলে সুতার টানটা বেশি হবে, ওজনটা আমাদের কম হবে। এই জন্য m2 ভরের জন্য সুতার টান বেশি, এই জন্য বেশি থেকে আমরা ওজন বাদ দেবো, সুতার টান থেকে তার ওজনটা বাদ দেবো, m2 × g, g সমান হচ্ছে m2a, অর্থাৎ এই বস্তুটি অর্থাৎ m2 ভরের বস্তুটি a ত্বরণের উপর দিকে উঠতেছে, এই জন্য হবে m2a। আমরা জানি f = ma, f হচ্ছে সুতার টান থেকে তার ওজনটা বাদ যাবে, কারণ সুতার টান এক্ষেত্রে বড়। তাহলে এটা আমরা 2 নম্বর সমীকরণ যদি দিয়ে রাখি, 2 নং সমীকরণ 1 আর 2 যদি আমরা যোগ করি, আমি এক্ষেত্রে শর্টকাট দেখাচ্ছি, বিস্তারিত দেখাইতে গেলে হয়তো বা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। যদি যোগ করি তাহলে আমাদের টি চলে যাবে, এক্ষেত্রে আমাদের থাকবে m1g মাইনাস থাকবে আমাদের m2g সমান, এক্ষেত্রে আমাদের থাকবে m1a প্লাস থাকবে আমাদের m2a। এই সমীকরণের ক্ষেত্রে আমরা g যদি কমন নিয়ে নেই তাহলে আমরা লিখতে পারবো m1 - m2 × g, আর এক্ষেত্রে আমরা a যদি কমন নেই তাহলে লিখতে পারবো m1 + m2a, এটা লিখতে পারবো। সুতরাং এই a সমান আবার আমরা লিখতে পারবো m1 + m2, আর এই ক্ষেত্রে লিখতে পারবো m1 - m2 × g, অর্থাৎ এই a সমান আমরা এই সমীকরণটি লিখতে পারবো। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সাধারণ ত্বরণ a, এই ক্ষেত্রে m1 এর মান বসাবো, m2 এর মান বসাবো, g এর মান বসাবো 9.8, m1 এবং m2 এর মান বসালে আমরা a এর সাধারণ ত্বরণটি পাবো। কিছুক্ষণ আগে যে আমরা সূত্রটি দেখছিলাম যে সাধারণ ত্বরণ অর্থাৎ m1 - m2 × g, m1 + m2, এই সমীকরণটি কিন্তু আমরা এক্ষেত্রে পেয়ে গেছি যে m1 / m1 - m2 × g / m1 + m2, অর্থাৎ এটি হচ্ছে সাধারণ ত্বরণের রাশিমালা। এরপর আমরা দেখব যে সুতার টান, এটি হচ্ছে সাধারণ ত্বরণের রাশিমালা। এখন আমরা দেখব সুতার টান নির্ণয়। সুতার টান যদি দেখি চিত্রের মধ্যে একটু খেয়াল করি যে সুতার টান, এক্ষেত্রে সুতার টানের জন্য আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সুতার টান, এই সুতার টানটা আমরা যদি নির্ণয় করি তাহলে সমীকরণ 1 অথবা 2, আমরা যদি দেখি যে 2 এর মধ্যে টিটা আগে আছে, তাহলে সমীকরণ আমরা 2টা যদি নেই, 2টা আগে নিব, কারণ 2 এর মধ্যে এই টিটা আগে আছে। তাহলে আমরা এই -m2g কে ডান পাশে যদি তুলে নিই তাহলে আমরা t এর মান পেয়ে যাব, অথবা সমীকরণ
এখান থেকেও টি এর মান বের করা সম্ভব। একই কথা আমরা 2 নং থেকে নেব, কারণ এটি সহজ হবে। তাহলে 2 নং থেকে আমরা এই m2 টাকে এই পাশে আমরা নিয়ে আসবো। যদি নিয়ে আসি তাহলে আমরা 2 নং থেকে লিখতে পারবো এরকম, টি সমান, আমরা 2 নং থেকে লিখতে পারবো টি সমান m2a প্লাস m2g, অর্থাৎ m2g টাকে আমাদের এই পাশে ছিল, এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার ফলে আমরা এক্ষেত্রে a এর মানটা বসাই দিব। ওই আমরা যে a হচ্ছে সাধারণ ত্বরণের মানটা পেয়েছিলাম আমরা m1 মাইনাস m2 ইন্টু g ডিভাইড বাই m1 প্লাস m2, এই মানটা আমরা পেয়েছি। এই a এর মানটা আমরা এক্ষেত্রে এখানে বসিয়ে দিলাম। যদি a এর মানটা যদি বসাই তাহলে আমাদের সূত্রটি এরকম দ্বারা m2g, অর্থাৎ এই m2 এই a এর মান হচ্ছে এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে a এর মান প্লাস m2g, এই যে প্লাস m2g। এখন এখান থেকে আমরা এক কাজ করব, এই m2 এবং এক্ষেত্রে আছে আমাদের g, এই m2g আমরা এখান থেকে কমন নিব। এই m2 এবং এক্ষেত্রে আছে আমাদের g, এটা আমরা কমন নিয়ে নিব। আমি একটু চিহ্নিত করে রাখি, এটা m2 এবং এটা হচ্ছে g। এই m2g টা যদি আমরা কমন নেই তাহলে আমরা লিখতে পারি m2g কমন নিলাম, এক্ষেত্রে আমরা লিখতে পারি m1 মাইনাস m2, এই g কিন্তু আমাদের এক্ষেত্রে চলে এসেছে, ডিভাইড বাই লিখতে পারি m1 প্লাস m2, অর্থাৎ এই g টা চলে গেলে আমাদের এটা থাকলো। এক্ষেত্রে আমাদের m2g যেহেতু আমরা কমন নিয়ে নিছি, সুতরাং এক্ষেত্রে আমাদের m2g আছে, এটাও কিন্তু কমন চলে এসেছে, এই জন্য এটা হচ্ছে 1। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারবো m2g, এটাকে আমরা পাবো m1 প্লাস m2, m1 মাইনাস m2 প্লাস m1 প্লাস m2, এটা আমরা পাবো। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই m2 এবং m2 যদি চলে যায় তাহলে থাকলো m1 এবং m1, অর্থাৎ 2m1 থাকবে। 2m1 যদি থেকে থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারবো m2g, উপরে লিখবো 2m1, m1 এবং m1 মিলে হচ্ছে 2m1, আর নিচে হচ্ছে আমাদের m1 প্লাস m2। এটাকে যদি আমরা গুণাকারে যেহেতু আছে, যদি এইভাবে লিখতে পারি, আমরা এইভাবে সমান দিয়ে এইভাবে লিখতে পারি 2m1 m2g, অর্থাৎ 2m1 এবং এক্ষেত্রে আছে m2 এই g, 2m1 m2g ডিভাইড বাই m1 প্লাস m2। এটি হচ্ছে আমাদের সুতার টান এর সূত্র, অর্থাৎ এই টি এর যে একটা মান পেলাম আমরা, এটি হচ্ছে সুতার টানের সূত্র। অর্থাৎ এই ধরনের কপিগুলোর অঙ্কের ক্ষেত্রে যদি সুতার টান বের করতে বলে, আমরা কিছুক্ষণ আগে যে দেখলাম যে সুতার টানের সূত্রটি হচ্ছে মূলত এই যে এক্ষেত্রে টি সমান 2m1 m2g ডিভাইড বাই m1 প্লাস m2, এটি মূলত ছিল সুতার টানের সূত্র, এবং এটি খুব সহজে আমরা বের করতে পারলাম। এখন এই সুতার টানের অঙ্কের ক্ষেত্রে কথা হচ্ছে যে আমরা কিভাবে করব অঙ্কগুলো। আমরা শুধুমাত্র এই সূত্রটি বসিয়ে অঙ্ক করতে পারবো, এভাবে টোটাল মান এই বসিয়ে না করলেও চলবে। এই শুধু সুতার টানের সূত্রটি যদি মনে থাকে, আমরা এটির দ্বারাই আমরা এটি অঙ্কগুলো খুব সুন্দর ভাবে করতে পারবো। এবং ত্বরণ যদি বলে থাকে তাহলে এই ত্বরণ বললে আমরা এই সূত্রের সাহায্যে ত্বরণের মান বের করতে পারবো, অথবা আমি যে মূল নিয়মটি এক্ষেত্রে এই দেখিয়েছি, এই মূল নিয়ম অনুসারেও এই আমাদের কপিগুলোর যে সাধারণ ত্বরণ আছে সেটি আমরা বের করতে পারবো। এখন অনেক সময় উদ্দীপকের মধ্যে এরকম বলা থাকে যে m1 এর মান এক্ষেত্রে দিয়ে দিছে 7 কেজি এবং m2 এর মান এক্ষেত্রে দিয়ে দিছে আমাদের 5 কেজি। যেহেতু এর ওজন বা ভর বেশি এবং ভর কম, তাহলে এটা নিচের দিকে পড়বে, এই জন্য সাধারণ ত্বরণ এ বের করতে বলে সাধারণ ত্বরণ কত। তার মানে এটা এই ত্বরণে নামলে এটা এই ত্বরণের উপর দিকে উঠবে, এটা উঠবে এবং এটা এই ত্বরণের নিচের দিকে নামবে। এবং সুতার টান এটা এবং এটা সবসময় সমান হবে, কারণ কপিকল হচ্ছে ঘর্ষণবিহীন, এজন্য এই দুটি টানই হবে কি সমান। এখন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি বলে থাকে আমরা এ নির্ণয় করতে পারবো। যদি বলে সুতার টান কত, তাহলে আমরা এই টি এর মানটাও খুব সহজেই নির্ণয় করতে পারবো। এখন অনেক সময় বলে যে এমন বড় বস্তুটি এখান থেকে এক্ষেত্রে একটা দূরত্ব দিয়ে দিয়ে তারা বলে যে এখান থেকে এই যে মেঝে, ধরলাম এটা মেঝে, মেঝেতে দূরত্ব দিয়ে দিয়েছে 10 মিটার বা 5 মিটার। বললো যে এখান থেকে 5 মিটার নিচে পড়তে তার কত সময় লাগবে, তখন আমরা এই সূত্রের সাহায্য করতে পারবো যে a সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রের সাহায্যে আমরা করবো। এক্ষেত্রে a এর মানটা হবে এই যে আমরা যে সাধারণ ত্বরণটা পেয়েছি আমরা, অর্থাৎ এই যে সাধারণ ত্বরণের মানটা পেয়েছি, এক্ষেত্রে আমাদের এর মানটা আমাদের এই সাধারণ ত্বরণের মানটা বসিয়ে আমরা অঙ্কটি করে ফেলতে পারবো। এস এর মান ধরবো আমরা 5 মিটার এবং আদিরূপ ধরবো আমরা 0, তাহলে এটা ধরবো 5 এবং এটা ধরবো 0 প্লাস হাফ
এর মান আমরা সাধারণ ত্বরণ যেটা পেয়েছি সেটা পেয়েছিলাম আমরা m1 মাইনাস m2 ইন্টু জি ডিভাইড বাই m1 প্লাস m2, আর এক্ষেত্রে ছিল আমাদের টি স্কোয়ার এরকম ছিল টি স্কোয়ার। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এই টি এর মান নির্ণয় করতে পারবো। আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অন করে রাখবে, যাতে করে পরবর্তীতে ভিডিওগুলো আপলোড করলে তোমরা যেন খুব সাথে সাথেই ভিডিওগুলো দেখতে পাও। ধন্যবাদ। এখন আমরা কপিকলের আরেকটি গুরুত্বপূর্ণ সূত্রের সমাধান দেখব। এই সূত্রের সমাধানগুলো যদি আমরা পাই তাহলে কপিকলের যে কোনো অঙ্কই আমরা করতে পারবো। এই চিত্রের মধ্যে তিনটি ভরের বস্তু দেওয়া আছে, একটি m1 এবং অন্য আরেকটি m2 এবং আরেকটি হচ্ছে m3। এখন এই m1 এবং m2 এই দুটি বস্তুর ভরের মধ্যে m2 হচ্ছে বড়। m2 যেহেতু বড় m1 এর তুলনায়, তাহলে m2 ভরের বস্তুটি নিচের দিকে পড়বে এবং m1 ভর যেহেতু ছোট, তাহলে m1 ভরের বস্তুটি সুতার সাথে উপর দিকে উঠবে এবং এটি নিচের দিকে পড়বে এবং এর সাথে আরেকটি m3 ভরের বস্তু আছে। এখন যেহেতু এক্ষেত্রে বস্তু হচ্ছে আমাদের তিনটি, তাহলে আমাদের মনে রাখতে হবে এই m2 ভরের বস্তুটি ওজনের জন্য নিচের দিকে পড়বে এবং m1 ভরের বস্তুটি হালকার কারণে, যেহেতু এক্ষেত্রে m1 ছিল আমাদের কম, এজন্য সেটি উপর দিকে উঠবে। এখন খেয়াল রাখতে হবে এই কপিকল কিন্তু হচ্ছে ঘর্ষণ মুক্ত থাকার কারণে এক্ষেত্রে এই এই সুতোর মধ্যে টান হচ্ছে T1 এবং এই সুতোর মধ্যে টান হচ্ছে T2 এবং এই সুতোর মধ্যে টান হচ্ছে T3 এবং এই সুতোর মধ্যে টান হচ্ছে T4। এখন আমরা T1, T2 ও T3 ও T4 নির্ণয় করব। এখন এটির ক্ষেত্রে আমরা যদি আগে শুরুতে যদি চিন্তা করি, যেহেতু এর ভর বেশি তাহলে এটি নিচের দিকে পড়বে, এর একটা সাধারণ ত্বরণ আছে। এর একটি সাধারণ ত্বরণ আছে, এই ত্বরণটি হচ্ছে আমাদের নিম্নমুখী। এই সাধারণ ত্বরণটি হচ্ছে নিম্নমুখী এ ত্বরণ আছে এবং এটি যেহেতু ভর কম, এটি উপর দিকে উঠবে। এর একটি সাধারণ ত্বরণ আছে এবং সেটি হচ্ছে এই এ ত্বরণ এবং এই এ ত্বরণ কিন্তু কমন ত্বরণ, একই ত্বরণে নামবে এবং একই ত্বরণে এটি উপর দিকে উঠবে। তাহলে এতে সাধারণ একটি ত্বরণ আছে। অনেক সময় এই সাধারণ ত্বরণ বের করতে বলে। যদি এই সাধারণ ত্বরণ বের করতে বলে তাহলে আমাদের একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে, যেহেতু এক্ষেত্রে ভর এটা নিম্নমুখী বল, এটা এদিকে টানতেছে এবং এই m1 ভরের বস্তুরও কিন্তু একটা ওজন আছে, এটি কিন্তু নিচের দিকে টানতেছে, কিন্তু এর বলটা বেশি হবে। তার মানে এক্ষেত্রে লব্ধি বল হবে, আমরা যদি একটু লিখে নেই, m2g অর্থাৎ এই দ্বিতীয় বস্তুর ওজনটা বেশি হবে মাইনাস m1g অর্থাৎ এই যে প্রথম বস্তুর ওজনটা একটু আমাদের কম হবে। তো বেশি টান থেকে, বেশি ওজন থেকে এই কম ওজনটা আমরা যদি বিয়োগ দিই তাহলে আমরা পাবো লব্ধি ওজন বা লব্ধি বল। এটাকে আমরা লিখতে পারি লব্ধি বল। লব্ধি বল আমরা এটা পাইলাম। এটা পাওয়ার জন্য আমাদের বস্তুটি আমরা জানি বল F সমান ma, বল F সমান ma, তাহলে ma হবে। কিন্তু ma যে হবে এক্ষেত্রে m কি হবে? m কি শুধু একটাই হবে? m আসলে একটি হবে না, কারণ এটার ত্বরণ এবং এইটার ত্বরণ, এই m3 বস্তুর ত্বরণ এবং হচ্ছে আমাদের m1 এর ত্বরণ একই। এজন্য হবে আমাদের m1 প্লাস m2 প্লাস m3, m1 প্লাস m2 প্লাস m3, এটা কিন্তু প্লাস m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু হচ্ছে a, কারণ প্রত্যেকেরই সাধারণ ত্বরণ কিন্তু এ ত্বরণে কিন্তু এটা এদিক থেকে এদিক আসবে। এই জন্য আমরা বলবো যে প্রত্যেকের সাধারণ ত্বরণ এ। সূত্রটি হচ্ছে আমাদের এরকম। তাহলে এখান থেকে জি যদি আমরা কমন নেই তাহলে হবে m2 মাইনাস m1, এরকম হবে। এখন এখান থেকে আমরা এটাকে লিখতে পারি m2 মাইনাস m1 জি, আর এখান থেকে লিখতে পারি m1 প্লাস m2 প্লাস m3 a। এখন এই সমীকরণ থেকে যদি আমি এটা বের করি তাহলে আমরা a সমান লিখতে পারবো m2 মাইনাস m1 g ডিভাইড বাই m1 প্লাস m2 প্লাস m3। অর্থাৎ আমরা এই সমীকরণের সাহায্যে সাধারণত সাধারণ ত্বরণটা নির্ণয় করব যদি আমাদের তিনটি বস্তুর কথা বলা থাকে, অর্থাৎ m1 এবং m3 মানে m2 এবং m3 এই তিনটি বস্তু যদি এইভাবে দেওয়া থাকে তাহলে আমরা এটা বের করব। অনেক সময় বলে থাকে এই অঙ্কের ক্ষেত্রে, এটি আমাদের ঘ নাম্বার প্রশ্নতে বলা থাকে এবং ঘ নাম্বারে বলা থাকে যে বিভিন্ন অংশে সুতার টান নির্ণয় করো, অর্থাৎ T1, T2 এবং T3 আর T4 নির্ণয় করো। এরকম ভাবে অনেক সময় বলে থাকে যে এগুলোর মান কত হবে, এগুলো নির্ণয় করতে বলে থাকে। এখন এগুলো নির্ণয় করার সময় আমরা দেখবো যে T1 টান, সুতার টান হচ্ছে উপর দিকে। এই সুতার টান উপরের দিকে আমরা দেখবো যে সুতার টানের বিপরীতে কি কি ওজন আছে। বিপরীতে শুধু একটা ভর আছে, সেটি হচ্ছে আমাদের m1 এবং তার ওজন হচ্ছে m1g। এই জন্য আমরা দেখবো যে T1
যেহেতু বস্তুটি উপর দিকে উঠতেছে তাহলে সুতার টানটা বেশি এবং তার ওজনটা কম। ওজন হচ্ছে M1G, এক্ষেত্রে আমরা লিখে নিলাম M1G। সুতার টানটা বেশি, এই জন্য ওজন হচ্ছে এদিকে বেশি। কারণ যেহেতু আমাদের M2 ভর বেশি, তাহলে বস্তুটি যেহেতু এই নিচের দিকে আসবে এবং এটা উপর দিকে উঠবে, তাহলে টানটা বেশি, তার ওজনের তুলনায় টানটা বেশি। এই জন্য আমরা লিখবো এই সুতার টান T1 মাইনাস তার ওজন, অর্থাৎ প্রথম বস্তুর এই যে M1 এর ওজন, টান থেকে ওজন বাদ দেওয়ার পরে এই বস্তুটির এ ত্বরণে উপর দিকে উঠবে, লিখবো M1A। তাহলে টান T1 সমান এই M2টাকে বাম থেকে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে আমাদের এরকম হবে। এখন যদি আমরা M1টা কমন নেই, এই M1 যদি কমন নেই তাহলে হবে T1 সমান M1 প্লাস M1 ইন্টু G প্লাস A, অর্থাৎ এটি হচ্ছে আমাদের T1 এর সূত্র। এখন আমরা বুঝবো কিভাবে যে T1 সূত্র এরকম হবে। আমাদের মনে রাখতে হবে যখন T1 নির্ণয় করব তখন T1 এর নিচে কতগুলো ওয়েট আছে বা ভর আছে সেটি হিসাব করব। শুধু একটা ভরই আছে, এই জন্য আমরা T1 মাইনাস M1G বাদ দেওয়ার পরে M1A, অর্থাৎ এই M1 ভর বস্তুটি এ ত্বরণ ঊর্ধ্বমুখী, এই জন্য আমরা এই সূত্রটি লিখে তারপর ক্যালকুলেশন করে আমরা এই মান পেয়েছি, অর্থাৎ উপর দিকে ওঠার জন্য G প্লাস A হয়েছে। এরপর যদি আমরা দেখি যে T2 টানটা কত হবে, এই যে T2, এই T2 টানটা আমরা চিন্তা করবো যে T2 টানটা হচ্ছে আমাদের এই দিকে। T2 টানটা যেহেতু এই দিকে, কারণ সুতার টান সবসময় আমরা চিন্তা করবো যে এই T1 টানটা যেহেতু এই দিকে আছে উপর দিকে, তাহলে এটা হচ্ছে আমাদের এই দিকে, কারণ টান আছে। যদি এই টানের বিপরীতে হিসাব করবো যে এই টানের বিপরীতে আমাদের ওয়েট আছে এই একটা এবং নিচে একটা, দুইটা, কিন্তু এটা ধরা যাবে না। কেন ধরা যাবে না? আমাদের চিন্তা করতে হবে যে বস্তুটি মূলত কোন দিকে পড়তেছে। বস্তুটি মূলত পড়তেছে এই দিকে, তাহলে বস্তুটি যেহেতু এদিকে পড়তেছে, আমরা উঠা থেকে চিন্তা করতেছি যেহেতু, উঠা থেকে চিন্তা করলে আমাদের এই একটি বস্তুকেই ধরতে হবে, অর্থাৎ উঠার সময় আমাদের এই একটি বস্তুকে, উপরের বস্তুকে শুধু এটাই ধরতে হবে। তাহলে এটার জন্য আমাদের তার ভর হচ্ছে M3, এর ভর হচ্ছে M3। তাহলে T2 জন্য যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের এটা M3 হবে। এই জন্য এই T2 টানটা আমরা নির্ণয় করব T2 সমান M3, T2 সমান হচ্ছে M3A, অর্থাৎ এই সূত্র দ্বারা হবে। এখন প্রশ্ন আসতে পারে যে T2 সমান M3A কিভাবে আসলো। আসলে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো যে আমি বলছি যে এই T2 টানটা হচ্ছে এই দিকে থাকলে তার বিপরীতে আমরা হিসাব করব যে বিপরীতে তার ওয়েট কোনটা আছে। বিপরীতে আমরা একটা ওয়েটই হিসাব করব, কারণ আমরা অলরেডি সাধারণ ত্বরণ কিন্তু পেয়ে গেছি। এর সাধারণ ত্বরণ কিন্তু এ ছিল, সাধারণ ত্বরণ এ ছিল, আমাদের এই দিকে ছিল। তাহলে এই বস্তুটি এ ত্বরণে, M বড় বস্তুটি, M3 বড় বস্তুটি এ ত্বরণে এদিকে আমাদের আসতেছে, এজন্য টান হবে T2। এই জন্য T2 সমান আমাদের খেয়াল রাখতে হবে এই ব্লকের উপরে যেটা আছে এটা হবে আমাদের M3 ইন্টু A। তার মানে এই T2 মান হবে আমাদের M3 ইন্টু A, এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে আমাদের T3 এর মান কত, অর্থাৎ এই যে T3, এই T3 এর মানটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে T3 হচ্ছে এই দিকে। T3 যেহেতু এই দিকে, এর বিপরীত দিকে কয়টা ওজন আছে? একটা এবং দুইটা। এখন কথা হচ্ছে এই দুইটা আমাদের নিতে হবে। কেন নিতে হবে? কারণ বস্তুটি এই দিকে পড়তেছে। এই দিকে যদি পড়ে তাহলে টান আমাদের এই T2 এবং T1 যোগ করতে হবে। কিন্তু এই T2 এর ক্ষেত্রে কিন্তু শুধু M3 নেওয়া হয়েছিল, এটা নেওয়া হয়নি। কেন এটা নেওয়া হয়নি? কারণ বস্তুটি মূলত এদিকে পড়তেছিল দেখে শুধু আমাদের এটা নেওয়া হয়নি। কিন্তু T3 বেলায় আমাদের M3 এবং M3 টান মানে T2 এবং T1 হিসাব করতে হবে, অর্থাৎ এই তীর চিহ্নের বিপরীতে, এই তীর চিহ্ন এইদিকে, এর বিপরীতে কয়টা টান আছে সেটি যোগ করতে হবে। তাহলে এই জন্য T3 সমান আমরা লিখবো T1 প্লাস T2। এই জন্য T3 সমান লিখবো T1 প্লাস T2। একইভাবে আমরা যদি T4 হিসাব করি তাহলে আমরা দেখবো যে T4 এর তীর চিহ্ন হচ্ছে উপরের দিকে, তার মানে নিচে তার বিপরীত দিকে কতটি ভর আছে? বিপরীত দিকে একটি ভর আছে, সেটি হচ্ছে M2। তাহলে এর যেহেতু বস্তুটি নিচের দিকে পড়তেছে, কারণ M2 বড়, বস্তুটি নিচের দিকে পড়ার জন্য তার ওজনটা বেশি হবে। ওজন থেকে এই T4 আমরা টানটা বাদ দিব। ওজন থেকে যদি আমরা টানটা বাদ দিই তাহলে আমরা একটা টান পাবো, এর ওজনটা বেশি, তার ওজন হচ্ছে M2G। বস্তুটি নিচের দিকে পড়ার কারণে তার টানটা কম হবে, তার ওজন থেকে টানটা বাদ দেবো। বাদ দেওয়ার পরে এই বস্তুটি নিচের দিকে পড়বে, এ ত্বরণে পড়বে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে এটা না, আমরা লিখতে পারি ওজন থেকে তার T4 টান বাদ দিলে বস্তুটি পড়বে, M2 বস্তুটি এ ত্বরণে পড়বে নিচের দিকে। এখান থেকে M2 এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে সম্পূর্ণ এরকম দ্বারা সমান T4। এক্ষেত্রে M2 যদি কমন নেই আমরা, তাহলে এক্ষেত্রে পাবো G মাইনাস এ T4। এক্ষেত্রে T4 সমান আমরা পাবো M2 ইন্টু G মাইনাস এ, অর্থাৎ এইভাবে আমরা T4 নির্ণয় করতে পারবো যদি আমরা
এই সূত্রটি খুব ভালো করে বুঝতে পারি, যে এই চিত্রটি খুব ভালো করে বুঝতে পারি। তোমরা যদি খুব ভালো করে না বুঝতে পারো তাহলে অবশ্যই এই ভিডিওটি টেনে টেনে বারবার দেখো এবং আয়ত্ত করে ফেলো, কারণ এই কপিগুলোর অঙ্ক তোমাদের আর ঝামেলা হবে না আশা করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অন করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও এর নোটিফিকেশন তোমরা খুব সহজে পেতে পারো। ধন্যবাদ সকলকে।